নাইদ, শাহ মোহাম্মদ, সোয়াব হাসান, ফারহান তানভীর ফাহিম, রাফিউল ইসলাম, মৌরি হুসাইন, কানিজ ফাতেমা, যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর একজন স্পেশালি সাজিদ আল মামুন, হ্যাঁ, থাক, ওকে এখন আমি কিছু বললাম না, ওকে নয় পরে বলবো। ওকে, আর আর কারা কারা আসে? শাহ মোহাম্মদ আব্দুল্লাহ। ওকে ডান, যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে এখন করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেন আমরা আমাদের ক্লাসে যাব। ওকে, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে এখনই করে ফেলতে পারো। আমরা 5 মিনিটের মতো কমেন্টে ইন্টারাকশন করব, তারপর আমরা আমাদের সলভে চলে যাব। আচ্ছা, আমরা নেক্সট 5 মিনিটস তোমাদের কোশ্চেনের অ্যান্সার করব, তারপর আমরা সমাধানে চলে যাব। ওকে, ওকে ডান, আমি যেটা চাচ্ছিলাম চলে আসছে। ভাই, ট্রাইগোনোমেট্রি কোন দিন পাবো? 25 তারিখের আগে। ভাই, আমাদের চ্যাপ্টার 4 ম্যাথ, ম্যাথের তোমাদের কাছ থেকে তো আমি সিলেবাস নিলাম, তাই না? আমার বৃহস্পতিবার পর্যন্ত টানা এক্সাম ছিল, ল্যাব এবং থিওরি বোথ। আমি তোমাদের কোনো ক্লাস বা কোনো কিছু নিতে পারি নাই, অফিস আসলাম ঢাকা। 25 তারিখ পর্যন্ত আসছি। 25 তারিখের মধ্যে তোমরা আমাকে যা যা জানাইছো প্রত্যেকটা সাবজেক্টের, ম্যাথ, বিজ্ঞান, ইংরেজি, হাবিজাবি যা বলছো সবগুলো ক্লাস ক্লিয়ার করে দিব। ষান্মাসিকের ফুল সিলেবাসের চাইতে একটু করে বেশি কমপ্লিট করে দিব, ঠিক আছে? শাহ মোহাম্মদ আব্দুল্লাহ, আশা করি তুমি অ্যান্সার পাইছো। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, আর কে কি কোশ্চেন করলো? ট্রাইগোনোমেট্রি 25 তারিখের আগে পাবো। ওকে ভাই, ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পিডিএফ সলভ মিলে না। আমাকে একটু স্ক্রিনশটে স্ক্রিনশটগুলো ইনবক্সে দিও, হ্যাঁ?
আমি ওয়াজিদকে দিয়ে ভেরিফাই করাইলাম যে এটা নতুন বইটা কিনা, আপডেটেড বইটা কিনা। সে বললো আপডেটেড। স্টিল তুমি আমাকে স্ক্রিনশট দিও পেজ নাম্বার সহ, আমি এটা নিয়ে ওয়াজিদের সাথে কথা বলবো। লিখিত পরীক্ষা কিভাবে হবে মৌরি হুসাইন? তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ে যে একক কাজ, দলগত কাজ, অ্যাসাইনমেন্ট, পোস্টার, ছক আছে, এইগুলাই আবার এক্সামে, বা কোশ্চেন আছে ছোট ছোট, এগুলাই আবার তোমাদেরকে এক্সামে লিখতে দিবে। হ্যাঁ, ওইগুলো যারা ভালো পারবে লিখিত পরীক্ষায় তারা খুব ভালো করবে। ভাই আমি HW জমা দিছি, কিন্তু এখনো পেন্ডিং হয়ে আছে রিজু ইসলাম। কারণ পেন্ডিং হয়ে আছে, এত পরিমাণে HW জমা হচ্ছে, আমার পক্ষে আসলে আর চেক করা সম্ভব না। আমরা একজন মডারেটর রাখতেছি, সে হচ্ছে আমাকে বুঝাই দিবে, আমি চেক করব। তো মডারেটর রাখা হয়েছে, তাকে বুঝাই দিচ্ছি, সে এখন থেকে অ্যাপ্রুভ করে দিবে। ওকে, আব্দুল আল মাহদি ভাইয়া, আচ্ছা তোমার কমেন্টটা পড়া যাবে না। হ্যাঁ, না ভাইয়া ভয় পায় না, খাবে না। হ্যাঁ, রাফিল ইসলাম, ওকে। আর কারোর কোনো কোশ্চেন থাকলে করো। ভাইয়া আমাদের পরীক্ষা সম্পর্কে বলেন। ইমাম মাহদি ভাইয়া, তোমাদের পরীক্ষা হচ্ছে ষান্মাসিকে 5 ঘন্টার পরীক্ষা হবে প্রত্যেকটা সাবজেক্টে। 4 ঘন্টা হবে তোমাদের কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন, আর 1 ঘন্টা হবে থিওরিটিক্যাল এক্সাম। ঠিক আছে, কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে কি থাকবে? তোমাদের যে একক কাজগুলো ছিল, দলগত কাজগুলো ছিল, পোস্টার প্রেজেন্টেশন ছিল, এগুলো তোমাদেরকে করতে দিবে। ওকে, বইয়ের ভেতরে যেগুলো আছে এগুলাই দিবে। আর 1 ঘন্টার যে থিওরি এক্সাম হবে, তত্ত্বীয় এক্সাম হবে, ওখানে বইয়ের ভেতরেই যেই কাজগুলো, ছোট ছোট ছক বা একক কাজ, দলগত কাজ তোমাদেরকে সমাধান করতে বলা হচ্ছে, বা যেগুলো আমরা ক্লাসে এবং লাইভ ক্লাসে সমাধান করে দিচ্ছি, বা আমাদের ম্যাটেরিয়ালে যে সলভগুলো অ্যাড করা আছে, ওইগুলা থেকেই কিছু না কিছু জিনিস তোমাদেরকে সলভ করতে দেবে। আমি যদি একদম স্পেসিফিক করে বলি, তোমাদের ম্যাথ ধরো অনুক্রম ও ধারা, এই অধ্যায় থেকে যদি এক্সাম হয়, কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে ওখানে কি হবে? ওখানে যে একক কাজ এবং দলগত কাজগুলো ছিল, ওইগুলাই তোমাকে হয়তো টিচার আসবেন, তোমাদের 3-4 জন করে গ্রুপ করবেন, করে প্রত্যেকটা গ্রুপকে একটা একটা করে আলাদা আলাদা প্রবলেম সলভ করতে দেবেন ম্যাথ। এবং ওখান থেকে হয়তো সবাইকে সামনে এসে প্রেজেন্ট করতে বলবে না, ওখান থেকে দেখা যাবে র্যান্ডমলি 4-5টা দলকে, হ্যাঁ, সামনে আসতে বলবে, সে বলবে যে এটা সলভ করো। হ্যাঁ, তখন সলভ করতে পারতে হবে। সো কাদেরকে ডাকা হবে এটা কিন্তু শিওর করে বলা যাচ্ছে না, সবাইকে কিন্তু পারা লাগবে। ঠিক আছে, আর থিওরি যে এক্সামটা হবে 1 ঘন্টার, ওইটাতে একা এক্সাম দিতে হবে, একদম একা। তো ওইখানে আসলে সবাইকে এক্সাম দিতে হবে। ওকে, মৌরি হোসেন, আশা করি অ্যান্সার পেয়ে গেছো। আনাস ভাইয়ের মতো মোটিভেশন দেন যেন বেশি বেশি পড়তে পারি। মোটিভেশনের জন্য আনাস ভাইকে হইতেছে আমি এখনই ডেকে নিয়ে আসি। হ্যাঁ, আনাস ভাই মোটিভেশন দিবে। ভাই আপনি কি 1 মিনিটের জন্য আসতে পারবেন? এইখানে ভাই লাইভে ওরা ভাই আপনাকে 1 মাস ধরে ডাকতেছে ভাই, আসেন। মোটিভেশন যাচ্ছে ভাই, 7 জুলাই থেকে ষান্মাসিক শুরু হচ্ছে। ভাই চালু হয়েছে, কথা বলুন। এই যে ভাই কমেন্ট, এই যে ভাই মাত্র আমাকে বললো যে আনাস ভাইয়ের মতো মোটিভেশন দেন, আপনাকে চাচ্ছে আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। তোমাদের লাইভে সাধারণত আমি থাকি না, কারণ আমি অ্যাকচুয়ালি লাইভ ক্লাসে খুব একটা ভালো পড়াইতে পারি না। বাট তোমাদের সায়েন্সের যতগুলো রেকর্ডেড ক্লাস আছে মোটামুটি সবগুলো আমার নেওয়া হয়েছে। কিছু একটু ইস্যু ছিল প্রথম 1-2টা চ্যাপ্টারে, বাট ওগুলো সলভ হয়ে গেছে। আশা করা যায় বাকিগুলো সলভ হয়ে যাবে। আর তোমাদের যে অনুশীলনীমূলক বই বা যেটা সলভ লেখার লাগে, ওটা সলিউশনটা পুরোটা আমার নিজের হাতে করা। তো ওইটা অনুযায়ী তোমাদের ক্লাসগুলো হচ্ছে। এখন সামনে ষান্মাসিক, সেটার উদ্দেশ্যে আমি কিছু সাজেশন দেই। প্রথম যেই সাজেশনটা আমার থাকবে সেটা হলো যে তুমি জেনারেলাইজড কোনো ফর্মে যাও না। এক এক স্কুলে এক এক রকম ষান্মাসিক হওয়ার চান্সেসটা অনেক বেশি। অর্থাৎ ঢাকার একটা স্কুলে যে লেভেলে ষান্মাসিক হবে, হয়তো বা ওদেরকে খুব কঠিন কোশ্চেন দিতে পারে, প্রেজেন্টেশন বানিয়ে দিতে পারে, এনিথিং গোস। তোমার স্কুলে যেটা হবে তুমি সেটা ফলো করিও, ঠিক আছে? অর্থাৎ পাকনামি দেখায় যে ভাই আপনারা এটা বলছেন বা অনলাইনে এটা দেখছি, 10 মিনিট স্কুলে আমাদেরকে এটা করাইতেছে, তাই আমি এটা করব, একদম ষান্মাসিকে ধরা খাবা। কারণ তোমাদের ষান্মাসিকের মার্কটা পুরাটাই স্কুল থেকে দিবে, পুরাটাই স্যারের উপরে দিবে। অর্থাৎ এইটা যে মাউসি বা অন্য কেউ কন্ট্রোল করবে এই সুযোগটা নাই। সো ফলো ইউর স্কুলস ইনস্ট্রাকশন।
তোমাদের স্যারদের সাথে কথা বলো, স্যাররা জানাই দিবে যে তোমাদের সৃজনশীল হবে না এমসিকিউ হবে, নাকি তোমাদের হলো বা সামষ্টিক কোনো কাজকর্ম দিবে বা পোস্টার বানাইতে দিবে বা এনিথিং গোস। আসলে এক্স্যাক্টলি এখন পর্যন্ত নতুন শিক্ষাক্রমের সমস্যাটা হয়েছে যে কেউ জেনারেলাইজ কোনো ফর্মে আসে নাই, যে কোন স্কুলে কি হবে এটা আমরা নিজেরাও জানতেছি না। এখন তোমরা বলছো ভাই এক্সাম কই, এখন আমি নিজে এখন পর্যন্ত 4টা স্কুলে জানি এক্সাম হবে ওদের, অনেকে বলছে এক্সাম হবে না, ওদেরকে কি জানি প্রজেক্ট বানাইতে দিবে। কারণ আমরা এক্স্যাক্টলি কিছু করতে পারতেছি না, বাট তোমাকে তোমার স্কুলটা ফলো করতে হবে। গেল 2 নাম্বার, সেটা হলো যে আসার কথা হলো মেজরিটি স্কুলে অ্যাসাইনমেন্ট বা লিখিত এক্সাম বা কিছু একটা তোমার বইয়ের চ্যাপ্টার থেকে দেওয়ার কথা। তোমার স্কুলে যতদূর পর্যন্ত গেছে সেগুলোর উপরে আমরা যে ক্লাসগুলা দিছি লাইভ এবং রেকর্ডেড খুব ভালো মতো করবা। এখন তুমি তো কিছু হারামজাদা আছো এখানে যে ভাইয়া 2টা টপিক নাই, তো 2টা টপিকের জন্য তোর ষান্মাসিকের ত্রিভুজ মিস যাবে না। বাকি টপিকগুলো ভালো মতো পড়ছিস, বইয়ের বাকি টপিক পড়ছিস, পড়িস তো নাই, তো সারাদিন বসে বসে বইটা ভালো মতো পড়, বইয়ের মধ্যে যে কয়টা ম্যাথ দেওয়া আছে বসে বসে কর। একে হইলো গিয়া আচ্ছা বুকে হাত রাখে বলতো সিলেবাস শেষ হয়েছে, এটা বলে তো লাভ নাই, এটা তো অ্যাকচুয়ালি এইচএসসির জন্য। আর তোমরা তো হলো নতুন শিক্ষাক্রম, নতুন শিক্ষাক্রমে তো সিলেবাস শেষ হওয়ার কিছু নাই, কারণ এক এক স্কুলে সিলেবাস এক এক রকম গেছে। আর যদি মাউসি থেকে কোনো তোমাদের মূল্যায়ন নির্দেশিকা চলে আসে, যদি আমাদের হাতে পর্যন্ত আসে আমরা সলভ করে দিয়ে দিব, বাট চান্সেস আর যদি তোমাদের স্কুলে ওই চ্যাপ্টার পর্যন্ত না পড়ায় ওটাও ফলো না করার চান্সেস অনেক বেশি। দ্যাটস ওয়াই সাজেশন হলো যে কয় চ্যাপ্টার স্কুলে গেছে সেই কয় চ্যাপ্টার নিজ দায়িত্বে খুব ভালো মতো আমাদের ক্লাস করো, তারপর নিজে বাসায় বসে বোঝার চেষ্টা করো, তারপর নিজে বসে বসে বাসায় যে ম্যাথ গুলা, বেশি করে ফিজিক্সে ম্যাথ আছে, আমাদের ম্যাথের মধ্যে ম্যাথ আছে, যেগুলো আছে ম্যাথ গুলা কর, যেগুলো হলো বাকি সাবজেক্ট গুলো, যেগুলো রিডিং সাবজেক্ট ওগুলো রিডিং পর, ইম্পর্টেন্ট লাইন পড়ার চেষ্টা কর, যাতে তোকে বানাই লিখতে দিলে তুই পারিস, তুই তো পড়িস না সারাটা। আর রাইটিং তো বোর্ড দেখবে, বোর্ড তো এখন না বাবা, বোর্ডে তোর কি ষান্মাসিক সলিউশন কি এখন মনে তোর বোর্ড দেখবে? এটা কি কোনো নির্দেশনা আসছে যে তোমাদের খাতা বোর্ডে পাঠাবে তারপর দেখবে? এত তেল এখনো নাই বোর্ডের যে তোমাদের খাতা 2বার জাজ করবে। আপাতত এইটুকু মোটামুটি বোঝা যাচ্ছে স্কুলই তোমাদের সবকিছু কন্ট্রোল করবে, তো স্কুলের কথা ফলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আর কেন কোনো স্কুলের পিছন মারছে, কোথায় কোথায় পোস্টার বানাইতে দেয়? হ্যাঁ, পোস্টার বানাইতে দিছে, বানাবা, কি সমস্যা? পোস্টার বানানো ওরকম খারাপ কিছু না, কারণ পোস্টার বানানোর লাভ কি দেখো, কেউ পোস্টার খুব ভালো বানাবে, কেউ পোস্টার খারাপ বানাবে, বাট ওভারঅল সবার একটা বেসিক লাইন থাকবে। সবাই যদি ত্রিভুজ পায় তোমারও ত্রিভুজ দিতে বাধ্য। আচ্ছা, এরপরে কি আরে বিগ ফ্যান বাদে বাড়ার আরো কোনো কোশ্চেন কর, কাজের কোশ্চেন কর, বিগ ফ্যান তো জানি। ভাইয়া স্কুলে ভালো পড়ায় না, এই জন্যই তো আমরা পড়াচ্ছি। তোমরা মিয়া 32টা মানুষজন লাইভ করো, তাও লাইভ নিতেছি কেন? তোমরা হলে 500-600 মানুষজন, কিন্তু লাইভ করো 32 জন, লাইভ নিতেছি কেন? যাতে স্কুলে খারাপ পড়ালে আমরা যে ব্যাকআপটা দিতে পারি। এখন আমরা কিন্তু ক্লাস দিয়ে দিছি, আমরা কিন্তু লাইভ নেই। 600 মানুষজন ভর্তি হওয়ার পরে কেন 32 জন লাইভে? এটা হলো আমার প্রথম কোশ্চেন। তাহলে তুমি কি আজ স্কুলে খারাপ পড়ানো নিয়ে কনসার্ন তো না? তো প্রতিদিন যে ফোনের মধ্যে এত কিছু দেখো, লাইভে আসে 1 ঘন্টা বসে থাকলে খুব কষ্ট হয়। পোস্টার বানাইতে বানাইতে পড়াশোনা হইতেছে না, এখন কি করা যায়? পার ডে একটা টাইম লিমিট করবা। আমি তো এটা নিয়ে ভিডিও দিছিলাম যে 4 ঘন্টা আমি পোস্টার বানাবো, আর পোস্টার বানানো তো টিমে দেয়, একা দেওয়ার কথা না। টিমে দিলে বাকি 3-4 জনের মধ্যে কাজ ভাগ করে দিবা। পোস্টার বেশি পারফেকশনিস্ট করতে যাবা না। ওই আয়মান সাদিক আসে কইছে কঠিন রং চং লাগাই করবা, তোমারও এত তেল রং চং লাগাই করবা, এত টেয়াও নাই তোমার হাতে, এত টাইমও নাই তোমার হাতে। তুমি মোটামুটি করার চেষ্টা করবা, জাস্ট বিকজ কেউ একদম এক্সট্রাভেগেন্ট। এখন দেখো রাফসানদা ছোট ভাই অডি গাড়ি চালায়, হ্যাঁ, তোমার আমার টেয়া নাই, আমরা অডি গাড়ি এফোর্ড করতে পারি না, আমরা বাইক এফোর্ড করতে পারি, তা বাইকে চালাবো। এখন আমি যদি সারাদিন কান দিই হায় হায় অডি গাড়ি, হায় হায় অডি গাড়ি, তা তো হবে না। কিছু টিপস দেন এক্সামের জন্য, বলে দিছি। বই পড়ো, মূল বই পড়ো, আমাদের ক্লাসগুলা করো, যেগুলো ম্যাথ বাদ দিছো ম্যাথগুলো হাতে লিখে করো। তোমাদের বইয়ের উপরে কোশ্চেন হওয়ার চান্সেস 100 ওগুলারই কোশ্চেন কিছু একটু চেঞ্জ করে দেওয়ার সম্ভাবনা আছে। ভাই গ্রুপ অ্যাসাইনমেন্ট গুলা কেমনে করবো? গ্রুপ 8-এ 8 জনের মধ্যে লিডার আমি, বাকি 7 জন কিছু করে না, সব চাপ আমার উপর পড়ে। কি করবা? তুমি হলো টিচারের কাছে কমপ্লেন করবা, আর ওরা তোমার উপর চাপ দিতে পারে। রিজন হইলো কারণ তুমি নিজ দায়িত্বে সব করে দাও। কোন একটা অ্যাসাইনমেন্ট, আমি বলি সব অ্যাসাইনমেন্টে তো মার্ক কাউন্ট হবে না। ধর একটাতে তুই চতুর্ভুজ পাইলি, তো সমস্যা নাই তো, কারণ তুই পরের থেকে তুই ত্রিভুজ পায়ে নিবি। কোন একটা অ্যাসাইনমেন্টে একটা কাজও করবি না, ওদেরকে বুঝাবি যে তোরা যদি কাম না করিস আমিও করতাম না। যখন কেউ তোমাকে পায়ে বসে, ও কিন্তু ইচ্ছা করে, যখন দেখছে যে আল্লাহ 2বার আমি কাজ করলাম না, এত দেখি নিজে সব বানায় দেয়, তখন আমি সুন্দর মতো বাদ দিয়ে দিচ্ছি, আমি কাজ করবো না, ওই করবে। তো এই জন্য ওদেরকে একবার সুন্দর মতো ভরে দিতে হবে। আচ্ছা ভাই, পড়তে মন চায় না, আপনার মোটিভেশন দেখি মোটিভেশন হারায় ফেলে, এইটাই হলো নিয়ম। কখনোই কারো একটা না পড়তে মন ইচ্ছা করবে না, পড়তে মন চাবে না, বাট তার মধ্যেও পড়বা, আবার এনার্জি হারাবে, আবার এনার্জি আসবে। এটা হলো মানুষটা হলো রিচার্জেবল ব্যাটারি। ফোনে একবার চার্জ দিলে আজীবন থাকে না, আবার চার্জ দাও না, ঠিক এরকমই। লাইভ ক্লাসের দরকার নাই, লাইভ ক্লাসের দরকার নেই তো সমস্যা নাই, তুমি করিও না।
ইসমাইল ভুইয়া ফুয়াদ, আই হোপ তুমি এতটা ভালো স্টুডেন্ট যে তোমার লাইভ ক্লাস লাগবে না, বাট যাদের লাগবে আমরা দুইটা করে নিচ্ছি। ওরা করবে। ভাইয়া এই এক্সামে খারাপ করলে কি কোনো প্রবলেম হবে না? এখানে একটা আসার কথা আছে, তোমাদের ষান্মাসিক এবং সামষ্টিক দুইটা রেজাল্ট মিক্স করে, দুইটার পিআই এর ত্রিভুজ চতুর্ভুজ মিক্স করে তোমার রেজাল্টটা হবে। সো তুমি যদি খারাপও করো পরবর্তীতে সুযোগ আছে উঠায় নাও, বাট এইবার যদি ত্রিভুজ পায়ে যাও, দেখো ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত তিনটা মিক্স করলে ত্রিভুজই আসে, কিন্তু এইবার ত্রিভুজ পায়ে গেলে পরের বার গেমটা ইজি। ভাইয়া দুই একটা পিআই মিস গেলে কি বেশি কোনো সমস্যা হবে? খুব একটা হওয়ার কথা না, বাট পরবর্তীগুলো যাতে মিস না যায়। ভাইয়া আরে ভাই এই কারিকুলামে ম্যাথের প্র্যাকটিস স্ট্র্যাটেজি কেমন হবে? ম্যাথের প্র্যাকটিস বেসিক্যালি আগের মতোই হবে, ম্যাথ কোনোদিন চেঞ্জ হয় না, ম্যাথে কোনো আবিষ্কারের নাই, ঠিক আছে? ভাইয়া স্কুলে যাই না, মার্ক পাবো কিভাবে? স্কুলে না গেলে তো ভাইয়া মার্ক তো পাবা না, স্কুলে যাও। স্যার ম্যামরা খালি মূল্যায়নের নাম নিয়ে ভয় দেখায়, বলে কি ওদের হাতে বলে নাম্বার, তাই বাড়াবাড়ি করলে নাম্বার দিবেন, এটা সত্য কথা, অবশ্যই তাদের হাতে নাম্বার, স্যার ম্যাডামদের কথা শুনবা। ভাইয়া একটা ডায়লগ বলে যান, আর কোনো ডায়লগ দিব না স্কুলে। আচ্ছা তারপরে ওকে ভাইয়া ত্রিকোণমিতির অধ্যায়টা শুরু করলে ভালো হইতো। এখন দেখো মোহন, তুমি বলতেছো ত্রিকোণমিতি শুরু করতে, তোমারই কিছু ফ্রেন্ড আছে আমাকে মেইল করে বলে যে ভাই খুব দ্রুত আগাচ্ছেন, আরো ধীরে আগালে ভালো হইতো। তা আমি কি করবো? আত্মহত্যা করবো? আমার হাতে তো অপশন নেই, আমাকে দুইটা ম্যানেজ করে চলতে হচ্ছে, ঠিক আছে? ফিজিক্স লাইভ ক্লাস আপাতত নিব না, আমি আপাতত লাইভ গুলা মমিত টান দিবে। আমি পরবর্তীতে যখন তোমাদের একটা ষান্মাসিক হবে, যখন আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে পরীক্ষাটা কেমনে হবে, তখন আমি পড়ানো শুরু করবো। তো আপাতত এইটুকুই, বেস্ট অফ লাক সবাইকে। আমি ট্রাই করলাম টাইম দেওয়ার, গাইডলাইন গুলো ফলো করিও। টাটা। ত্রিকোণমিতি ক্লাস ভাই নেক্সট উইকেই হচ্ছে, লাইভ যাচ্ছে ত্রিকোণমিতির উপর। ভাই ওইটা ভাই সুইচ অফ করে আমার কাছে দেন। আচ্ছা আমাদের ইনাফ কোশ্চেন অ্যান্সার সেশন হয়েছে, আমরা এখন সমাধানে যাইতে পারি না? আচ্ছা সমাধানে যাওয়ার আগে আমি তোমাদেরকে এই অধ্যায়টা সম্পর্কে একটা ওভারভিউ দেই। হ্যাঁ, উদ্যোক্তা জিনিসটা কি আমি থিওরি ক্লাসে খুব ভালো করে বুঝাইছি। হ্যাঁ, এন্ড এই পুরা চ্যাপ্টারটাতে তোমাদেরকে উদ্যোক্তা জিনিসটা কি, উদ্যোগ জিনিসটা কি, এটা খুব ভালো করে বোঝানো হয়েছে, আমিও ক্লাসে বুঝাইছি। এবং কেমনে উদ্যোক্তা হওয়া যায় বেশ কিছু রিয়েল লাইফ এক্সাম্পলও দেওয়া আছে, এগুলো সব দেখাইছি। তো তুমি যদি আজকের সমাধান বুঝতে চাও, এক নম্বরে অবশ্যই তোমাকে এটার উপর যে আমাদের কোর্সে যে রেকর্ডেড ক্লাস, হ্যাঁ রেকর্ডেড ক্লাস দেখা থাকা লাগবে। ওকে, ওইটা যদি না দেখা থাকে আমি বলবো তুমি এখন লাইভটা স্কিপ করো, বা এখন দেখার দরকার নেই, রেকর্ডেড ক্লাসটা দেখা নিয়ে তারপরে লাইভ ক্লাসে আসো। রেকর্ডেড ক্লাসে মোটামুটি সবগুলা কাজ কেমনে সমাধান করবা আমি বইলা দিছি, এন্ড ম্যাটেরিয়ালসেও সমাধান অ্যাড করা আছে, ঠিক আছে? ওইখান থেকে একটু ট্রায়াল মাইরা একটু ভুল টুল করে আসো, তারপরে লাইভ ক্লাসটাতে আসো, তাহলে তোমার কাজে লাগবে, ঠিক আছে? এক নম্বরে রেকর্ডেড ক্লাস দেখে আসবা। দুই নম্বরে অবশ্যই কি রেকর্ডেড ক্লাস আমি বইটা ধরে ধরে আগাইছি, তোমাকে অবশ্যই বইটা রিডিং দিয়ে আসতে হবে। হ্যাঁ, একবার এই দুইটা কাজ যদি তুমি কইরা থাকো তাহলে তুমি লাইভটা দেখো, আদারওয়াইজ তুমি এখন লাইভটা দেখো না, দুইটা কাজ কইরা দেন এই লাইভটা দেখো। হ্যাঁ, এই লাইভটা রেকর্ডেড এই গ্রুপেও থাকবে, আবার ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া হবে, ওইখান থেকেও দেখা নিতে পারবা। ওকে, আচ্ছা আমরা যদি সমাধানে যাই, তোমাদের সবার প্রথমে একটা দলগত কাজ আছে। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো। তো এটার একটা সমাধান আমি রেকর্ডেড ক্লাসে দিছি, একদম রিয়েল লাইফ থেকে এক্সাম্পল নেওয়া সমাধান আমি তোমাদেরকে দিছি, ঠিক আছে? আমি চাই না ওই একই সমাধান আমি তোমাদেরকে আবারও দেই। যারা রেকর্ডেড ক্লাস দেখছো তোমরা একটা সমাধান ওইটা দেখে দাঁড় করে ফেলতে পারবা। আজকের এই লাইফটাতে আমি তোমাদেরকে ডিফারেন্ট একটা সমাধান দিব। ওই সমাধানটা কিসের সাথে মিলবে? রেকর্ডেড ক্লাসের সাথে মিলবে না, ওইটা মিলবে কোর্সের ভেতরে যে ম্যাটেরিয়াল অ্যাড করা আছে ওইটার সাথে মিলবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ওই ম্যাটেরিয়াল অনুযায়ী সমাধানটা দেখা ফেলি। আচ্ছা এখানে এই আচ্ছা এটা তো এই দলগত কাজ, এটা এখানে লিখে সমাধান করার কিছু নাই, ঠিক আছে? এটা তোমাদের স্কুলে উদ্যোগ নেওয়ার একটা বিষয়, তোমরা ওইভাবে উদ্যোগ নিবা। সামনে যদি চার্ট আসে আমরা সলভ করতেছি, এই যে আমি জানি যে এটা রিলেটেড চার্ট আসবে, এখান থেকে আমরা সলভ করবো আর কি। আচ্ছা কেউ যদি কমেন্টে আর কিছু জানতে চাও, আমরা একদম ক্লাসের শেষের দিকে 10 মিনিট টাইম নিব, তখন তুমি ইচ্ছা মতো কোশ্চেন করতে পারবা, ঠিক আছে?
হ্যালো হ্যালো। তো আমরা কিছুক্ষণ আগে যে দলগত কাজটা দেখলাম, হ্যাঁ, ওইটার যদি সমাধান করতে যাই, ওইটাতে আমাদেরকে কি বলতেছে, একটা ব্যবসার আইডিয়া যাতে আমরা দাঁড় করাই, ওই ব্যবসাটা কি হইতে পারে এটা নিয়ে যাতে আমরা ডিটেলস লিখি। দুই, ওই ব্যবসাটাকে কেমনে বাস্তবায়ন করতে পারি, এটা যাতে বাস্তবায়ন করে দেখাই। ঠিক আছে, ওই কাজটা, দলগত কাজটা রিলেটেডই একটা ছক হচ্ছে এটা। কি বলতেছে, তুমি যে ব্যবসার আইডিয়াটা নিলা, ওইটার আইডিয়াটা এই ছকটাতে লিখো। পর্যালোচনা শুনলে একটু কঠিন লাগে। পর্যালোচনা মানে হচ্ছে আলোচনা করা, যে তোমার মাথায় কি আইডিয়া আসছে, ওই আইডিয়াটাকে এখানে একটু ব্রেকডাউন করে লিখো। ঠিক আছে, জাস্ট টেস্ট করার জন্য তুমি আদৌ বিজনেসের কোনো আইডিয়া গ্রো করতে পারছিলা কিনা। কথা বুঝছো? রেকর্ডেড ক্লাসে একটা আইডিয়া দিছি, আজকে নতুন একটা আইডিয়া দিব। আজকের আইডিয়াটা কিসের হবে? স্টেশনারি জিনিসপত্রের বিজনেসের। ঠিক আছে, কেমন স্টেশনারি বিজনেস? ওখানে কি কি থাকবে? ওখানে বিভিন্ন ধরনের পাইকারি ও খুচরা দৈনন্দিন জীবনে আমাদের লাগে, পড়াশোনার কাজে লাগে, দৈনন্দিন গৃহস্থালির কাজে লাগে, এমন জিনিসপত্র ওই ব্যবসাটাতে পাওয়া যাবে। ঠিক আছে, আমি আমার রেকর্ডেড ক্লাসে যে আইডিয়া দিচ্ছি, ওই আইডিয়াটা হয়তো খুব ট্যালেন্টেড কেউ না হইলে সেটা এক্সিকিউট করতে পারবে না, বাট এখন যে আইডিয়াটা দিব এটা মোটামুটি সবাই এক্সিকিউট করতে পারবা। কারণ একটা স্টেশনারি দোকানে কি থাকে মোটামুটি তোমরা সবাই জানো, তাই না? এন্ড ওই সব জিনিসপত্র প্রত্যেকটা এলাকাতেই পাওয়া যায়, তাই না? তো তোমরা যে কেউ চাইলে এই ব্যবসাটা কে শুরু করে তোমাদের টিচারদেরকে একটা রিপোর্ট দেখাইতে পারো। ওকে, এক্স্যাক্টলি যে পুরো ব্যবসাটা শুরু করাই দেখাইতে হবে এমন কিছু না, তোমরা ছোট পরিসরেও একটা বিজনেস লঞ্চ করে ওইটার উপর একটা রিপোর্ট তৈরি করে টিচারদেরকে দেখাইতে পারো, ছবি টবি তুলে রেখে ভিডিও করে দেখাইতে পারো। ছোটবেলায় আমাদের এলাকায় উরস হইলে কিংবা মাহফিল হইলে বা মেলা হইলে আমরা নিজেরাই দোকান দিতাম। আমার ধারণা তোমরা গ্রামে যারা আছো তোমরা দোকান টোকান দাও, ওই রকমই দোকান দিয়ে দোকানে কি কি পণ্য রাখছো, কতটুকু বেচা হয়েছে, কতটুকু প্রফিট হয়েছে, কোত্থেকে কি আনছো, এগুলাই এই ছকে লিখলে হবে। তাহলে ব্যবসাটি কিসের হবে ভাইয়া? ব্যবসাটি হবে হচ্ছে স্টেশনারি। ওকে, স্টেশনারি কথাটার মিনিং কি অ্যাকচুয়ালি? ইংরেজিতে যদি লিখি স্টেশনারি, হ্যাঁ, মানে হচ্ছে স্থির জিনিসপত্র আর কি, বুঝছো? মানে যেসব জিনিসপত্র অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না, মোটামুটি দৈনন্দিন জীবনে আমাদের সবারই লাগে এরকম কিছু জিনিসপত্র। মোট মূলধন বা বিনিয়োগ কত টাকা? তো তোমরা হচ্ছে এখন তো 1-1.5 লাখ টাকার বিনিয়োগে যাইতে পারবা না। তোমরা 4-5 জন বন্ধু মিলে 1000 করে টাকা দিয়ে মোটামুটি 5 থেকে 10,000 টাকা উঠাইতে পারো। তো এটার ক্ষেত্রে তোমরা মূলধন কিংবা বিনিয়োগ 5 থেকে 10,000 টাকা রাখো। হ্যাঁ, 5 থেকে 10,000 টাকা। ওকে, আচ্ছা, ব্যবসার জন্য প্রয়োজনীয় পণ্য কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল বা কিভাবে তৈরি করা হয়েছিল, বা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় উপাদান কোথায় থেকে সংগ্রহ করেছি। তো একটা স্টেশনারি দোকানে কি থাকে? আমি যদি পড়াশোনার কথাই চিন্তা করি, পড়াশোনার স্টেশনারি প্রোডাক্টস, কলম, খাতা, ইরেজার, পেন্সিল, শার্পনার, এগুলাই তো, তাই না? স্টেপলার, তো এগুলা কি তোমার বাজারের বড় কোনো পাইকারি দোকানে গেলেই তুমি পাওয়া যাবা, তাই না? তো এখানে লেখা ফেলতে পারো যে পাইকারি স্টেশনারি দোকান থেকে। ওকে, আচ্ছা, এখানে একটা তোমাদেরকে কথা বলি, সেটা হচ্ছে এগুলোর সমাধান তোমরা যে দাঁড় করাইতে পারবা না তা না, তোমরাও পারবা। বা আমি সমাধান না করাই দিলেও যে তোমাদের খুব একটা সমস্যা হবে এমন কিছু না। সমাধান করাই দিচ্ছি জাস্ট এটা বোঝানোর জন্য যে একরকম ভাবে সমাধানটা করলেই হবে। একটা মেসেজ দেওয়া যে এটাকে এত সিরিয়াসলি, এত টাফ ভাবে নেওয়ার কিছু নাই। মাথায় যেটা আসে তুমি লেখা দাও, বাট ফাঁকা রাখো না। দ্য আইডিয়া ইজ এটা পূরণ করো, বুঝছো? আগে থেকে পূরণ করে রাখো, ষান্মাসিক আসার আগে। এটা পারফেক্ট। আমি তো ভাইয়া ব্যবসা শুরু করি নাই, আমি তো কোনো উদ্যোগ নিতে পারি নাই, আমি কিভাবে ভাই ছক লিখবো, এটা তো ভাই ফাঁকিবাজি হবে। এই যে আইডিয়া দিচ্ছি না, কোন রকম কাল্পনিক একটা বিজনেস দাঁড় করাই, ওইটার আইডিয়া গুলো লেখা দাও। ঠিক আছে, কাজ হচ্ছে লেখা, ফাঁকা রেখো না, তাইলেই হবে। ঠিক আছে, কিছু একটা লিখলেই চলবে। অত এটা রিয়েল লাইফে করছো কিনা টিচাররা যাচাই করে দেখবে না, যদি করতে পারো খুবই ভালো হয়।
পণ্য বা সেবার বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করেছি এটা বলো, কিভাবে নির্ধারণ করা উচিত? বিক্রয় মূল্য নির্ভর করে ক্রয় মূল্য এবং আমি কত মুনাফা করতে যাচ্ছি এই দুইটার উপর কি বেস করে। তাহলে আমি বিক্রয় মূল্য নির্ধারণ করব ক্রয় মূল্য এবং মুনাফার উপর বেস করে। আমি দোকানে কলম আনছি, কলম বেচবো, প্রত্যেকটা কলম কত করে কিনছি আমি? 5 টাকা করে। আমাকে 2 টাকা করে প্রফিট করতে হবে, তাইলে কলমের বিক্রয় মূল্য আমি কিভাবে নির্ধারণ করব? 7 টাকায় নির্ধারণ করব। এই 7 টাকা কেমনে হয়েছে? কত দিয়ে কিনছি প্লাস কত মুনাফা করতে যাচ্ছি। দ্যাটস ইট, সিম্পল, তাই না? ওই 2 টাকা যে পুরাটা মুনাফা হবে তা না, ওখান থেকে 1 টাকা আবার কি বিজনেস মেইনটেনেন্সে খরচ হবে, বাকি 1 টাকা তোমার পকেটে থাকবে মুনাফা হিসেবে। ঠিক আছে, তুমি চাইলে মুনাফা প্লাস এখানে ব্যবস্থাপনা কস্ট অ্যাড করতে পারো। ঠিক আছে, ব্যবস্থাপনা খরচ। ওকে, আচ্ছা, এগুলা কি আমি মুখস্থ করছি বা এগুলা কি মানে খুব মেধাবী হওয়া লাগে এগুলা লেখার জন্য? না, বেসিক কমন সেন্স। আমি কিন্তু বিজনেসের স্টুডেন্ট না, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তারপরে দেখো তুমি কোন একজন বিজনেস স্টুডেন্টকে আয়না দাঁড় করো, সে সেম জিনিস লাগবে। এগুলো খুবই কমন সেন্সের জিনিস, বুঝছো? আচ্ছা, কত পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে জোগাড় করেছি, পরিমাণ ও টাকা উভয় এককে প্রকাশ করতে হবে। একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার পরিমাণ উল্লেখ করতে হবে। সো এই ছকটা তুমি যখন খাতায় আঁকবা, এটা একটু অনেক বিশাল বড় একটা জায়গা নিবা। ঠিক আছে, কেন? এখানে তুমি এক্স্যাক্টলি কি কি পণ্য তোমার দোকানে উঠাইছো, কয়টা করে উঠাইছো, ঠিক আছে, এবং কত টাকা করে লাগছে, এগুলো সব এখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি বেসিক একটা আইডিয়া দিই। মনে করো তোমার দোকানে তুমি বেসিক জিনিস উঠাইছো, কলম, পেন্সিল, রাবার, শার্পনার, ইরেজার। ঠিক আছে, এই 5টা জিনিসই উঠাইছি। এখানে তুমি কলম কয় সেট কিনছো লিখো, পরিমাণ লিখতে হবে 1, 2, ওই পরিমাণ কিনতে তোমার কত টাকা লাগছে ওইটা লিখতে হবে। 2টা জিনিস, পরিমাণ এবং খরচ। এভাবে করে প্রতিটা প্রোডাক্টের জন্য এরকম 3টা কলাম হবে। ঠিক আছে, এই ছকটা আশা করি তুমি পূরণ করতে পারবা। এবার বিক্রির পর কত পণ্য বা সেবা অবিকৃত অবস্থায় রয়েছে, এক্ষেত্রে পরিমাণ এবং টাকা দুইটাই হচ্ছে কি উল্লেখ করতে হবে। এখন তুমি যদি অ্যাকচুয়ালি কোনো বিজনেস শুরু না করো, এটা তো লিখতে পারবে না, তাই না? তোমাকে বিজনেস করে দেখতে হবে আমি কতদূর কিনলাম, কতদূর বেচা হইলো, কতদূর থাকলো। তো তুমি যদি ট্রায়াল করে দেখো ছোটখাটো একটা বিজনেস, তার করাও না, একটু পাগলামি করো। এখন তো পাগলামি করার বয়স, তাই না? মোটামুটি দেখা গেছে যারা এই ছোট বয়সে পাগলামি করে বিজনেস করছে, ওরা কিন্তু ইন ফিউচারে বিশাল বড় বিজনেসম্যান হয়েছে, বুঝছো? আমি যদি তোমাদেরকে দেশের ভেতরের কিংবা বাইরের মানুষের উদাহরণ দিই, দেশের ভেতরের আগে একটা এক্সাম্পল দিই। এই যে আলকেনস্টাইন যে দাঁড়াইছে, কেমনে দাঁড়াইছে জানো? আনাস ভাই এবং তনয় ভাই, হ্যাঁ, ওরা হচ্ছে যখন ভার্সিটি শুরু করে তখন ওরা মনে হইলো যে আচ্ছা আমরা যে এইচএসসি তে পড়াশোনার জন্য যে নোটগুলা করছিলাম না, এই নোটগুলাকে বেচবো, ফেসবুকে বেচবো, বা নীলক্ষেত থেকে আমরা হচ্ছে প্রচুর ডিমান্ড আছে এমন কিছু বই আমরা কালেক্ট করে এগুলো ফেসবুকে বেচবো। ওখান থেকে ওই পাগলামি করতে করতে বেচতে বেচতে মজা পেয়ে গেছে। দেন কি শুরু করলো, আচ্ছা ঠিক আছে, ওকে বই তো বেচলাম, এবার দেখি কোর্স বেচা যায় কিনা, অনলাইনে ক্লাস করানো যায় কিনা। এরকম ট্রাই করতে 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 কি বিশাল বড় বিজনেস দাঁড়াই গেছে। তো তোমাদেরকে বলি ভাই, তুমি যদি মানে একটু পাগলামি করো খুবই ভালো হয়, ওখানে ডাটা লিখো, আর যদি একান্তই পসিবল না হয় সেক্ষেত্রে একটা এস্টিমেশন দিয়ে দাও। কি এস্টিমেশন দিবা? ধরো হচ্ছে তুমি কিছুক্ষণ আগে যে 3টা কলাম লিখছো, প্রোডাক্ট, পরিমাণ, দর, এখানে সেম জিনিস লেখো, বাট এক্ষেত্রে পরিমাণের ক্ষেত্রে কয়টা বাকি আছে এটা লিখো, দরের ক্ষেত্রে যেই কয়টা জিনিস বাকি আছে ওই কয়টার দামটা লিখো, তাইলে হচ্ছে। এবার আসলে দেশের বাইরের একটা এক্সাম্পল দেই। পৃথিবীর সবচাইতে ভ্যালুয়েবল ব্র্যান্ড রাইট নাও হচ্ছে অ্যাপল, বুঝছো? এই অ্যাপল কিন্তু এরকম পাগলামি করতে গিয়ে শুরু হয়েছে। কেমন হয়েছে আমি তোমাদেরকে বলি। 2জন ফ্রেন্ড, একজন হচ্ছে স্টিভ উজনিয়াক, আরেকজন হচ্ছে ভাই লাগাই দেন স্টিভ জবস। হ্যাঁ, ওরা হইতেছে, স্টিভ জবস হচ্ছে সারাদিন মাথার মধ্যে ঘুরে কেন টাকা বানাবে, বুঝছো, কিভাবে ক্যাপ মারবে। আর স্টিভ উজনিয়াক হচ্ছে খুবই ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটের একজন মানুষ, খুবই ট্যালেন্টেড। তো ওরা রেগুলার বেসিসে আড্ডা দিত। স্টিভ উজনিয়াক যেটা করছে, সে হচ্ছে একটা ছোটখাটো কম্পিউটার ডিজাইন করছে, যেটার বিশেষত্ব ছিল এটা সাথে করে বহন করা যায়। এটার সাথে একটা কিবোর্ড অ্যাটাচ ছিল। তখনকার সময়ে বিভিন্ন কোম্পানিতে যে কম্পিউটারগুলো ছিল এগুলাকে সাথে নিয়ে বহন করা যেত না, এক কিবোর্ড অ্যাটাচ করা ছিল না, কিবোর্ড আলাদা লাগাইতে হইতো। ওজনিয়াক যখন এটা বানাইলো, ওজনিয়াক এই আইডিয়াটা কোত্থেকে হয়েছে, সে আবার এইচপি তে কাজ করতো। এইচপি আবার তখন ক্যালকুলেটর বানাইতো, ক্যালকুলেটরও কিন্তু স্ক্রিন কিবোর্ড একসাথে থাকতো। ওইটা দেখে আমার মনে হচ্ছে আচ্ছা ক্যালকুলেটর তো একটা কম্পিউটার, তাহলে ওই যে কোম্পানি যে কম্পিউটার গুলো বড়গুলা
ব্যবহার করো ওইগুলা কেন এমন হইতে পারে না যে বহন করতে পারবো এবং সাথে একটা কিবোর্ড থাকবে। ও এরকম একটা বানাইছে, ওইটা বানানো নিয়ে হ্যাপি ছিল যে ও যে এরকম কিছু একটা বানাইতে পারছে, হ্যাঁ এটা নিয়ে সে হ্যাপি ছিল, এটাকে বিজনেসে কনভার্ট করবে এটা নিয়ে সে এত কিছু ভাবা নাই। বাট স্টিভ জবস এর এটা নজরে আসছে, সে কি করছে, এটাকে একটা কম্পিউটার ক্লাবে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে যে এই জিনিসটা বেচবো, কারা কারা কিনতে চাও বলো, আমরা খুব বেশি অর্ডার নিব না, মাত্র 50টা অর্ডার নিব। এটা করার পর ও কিন্তু পুরাটা ব্যাপার মজা করে করছে, হ্যাঁ ও জানে যে কেউ অর্ডার করবে না, কিচ্ছু করবে না, হুদাই মজা নেওয়ার জন্য গেছে, জাস্ট মানুষকে শো অফ করার জন্য, দেখো আমরা এরকম কিছু চাইলে বানাইতে পারি। হ্যাঁ ও এক্সপেক্টও করে নাই যে 50টা অর্ডার আসবে, 50টা না 50টা প্লাস অর্ডার আসছে, দেন এন্ড সাথে সাথে টাকা পে করে দিছে, বুঝছো? মানে স্টিভ জবস পুশ করে দেখছে যে টাকাটা আদায় করা যায় কিনা। ওইটার পর এদের মনে হইলো এটা মজা করার জন্য এটা নিয়ে গেলাম, একটু শো অফ করবো, ওরা লিটারালি 50টা প্লাস অর্ডার করে টাকাও দিয়ে দিছে। আমার এক্সাক্ট অর্ডার নাম্বারটা মনে নাই, বাট কাহিনীটা এরকমই ছিল, টাকাও দিয়ে দিছে। ওরা তো ওখানে কি মজা পায় গেছে, আচ্ছা তাহলে তো বিজনেস করা লাগবে। দেন ওরা ওদের স্টিভ জবস তার বাবার বাড়িতে ব্যাক করলো, গিয়ে তাদের যে গ্যারেজ আছে ওই গ্যারেজে গিয়ে ওই কম্পিউটার প্রোডাকশন শুরু করে দিল। কারণ এখন তো ওদের পক্ষে বড় অফিস নেওয়া পসিবল, ওই গ্যারেজের মধ্যে ওই যেই কয়টা অর্ডার আসছে বানানো শুরু করছে, এগুলো ডেলিভার করছে। ডেলিভার করার পর দেখছে যারা ইউজ করতেছে ওদের কাছ থেকে যারা দেখছে ওরা আরো অর্ডার পাঠাচ্ছে, তখন একটু 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 করে ওরা চিন্তা করলো আচ্ছা নাইস তো বিজনেস দাঁড় করানো যায়, ওখান থেকে ওরা বিজনেসটা দাঁড় করায় আর কি। অথচ এইভাবেই দেখো পুরাটা কিন্তু একটা পাগলামি থেকে হয়েছে, স্টিভ ওজনিয়াক মজা করে বানাইছে, স্টিভ জবস একটা কম্পিউটার ক্লাবে গিয়ে হুদাই মজা করে দেখাইছে যে দেখো কিনবা কিনা বলো। তো তোমরাও এরকম পাগলামি চাইলে করতে পারো, ভালো কিছু হইলেও হইতে পারে, ঠিক আছে? আচ্ছা তারপর এখানে বিক্রির পর কত মুনাফা বা ক্ষতি হয়েছে, এবার আশা করি ভাই তুমি বেসিক ক্যালকুলেশন তুমি করতে পারবা। কত টাকা মুনাফা, কিংবা মুনাফা কেমনে ক্যালকুলেট করবা, তুমি দেখবা টোটাল কত টাকা খরচ হয়েছে, ঠিক আছে, ক্রয় মূল্য কত, ওইখানে মেনটেনেন্সও ইনক্লুড করবা। মনে করো সবকিছু কিনতে তোমার 10 টাকা খরচ হয়েছে, মেনটেনেন্স 2 টাকা খরচ হয়েছে, ঠিক আছে, তাহলে সবকিছু কিনতে কত টাকা খরচ হয়েছে, 12 টাকা। আর তুমি মনে করো ব্যাচলা হইতেছে 20 টাকা, তাহলে ভাইয়া মুনাফা কত, 20 মাইনাস 12, 8 টাকা। আর যদি দেখো যে তোমার 12 টাকা খরচ করে সবকিছু দাঁড় করাইলা, বেচছো মাত্র 8 টাকা, তাহলে ভাই এখানে ক্ষতি হইলো না, ক্ষতি হইলো। সেই ক্ষেত্রে তুমি ক্রয় মূল্য বা টোটাল খরচ থেকে কি বিক্রয় মূল্যটা এই যে 8 টাকা টোটাল সেলস এটা বাদ দিবা, তাহলে এই ক্ষেত্রে কি 4 টাকা ক্ষতি হইলো। আমি বেসিক আইডিয়া দিয়ে দিলাম, এখানে লেখা ফেলো। অবিকৃত পণ্য বা সেবা দিয়ে আমরা কি করেছি, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিয়েছি, ইজি অপশন তাই না? আচ্ছা কি কি করলে মুনাফা আরো বেশি হতো বা ক্ষতি হতো না, এই ক্ষেত্রে তুমি একটু আইডিয়া দিতে পারো যে যদি বেশি করে মার্কেটিং করতাম, যদি বেশি করে স্টুডেন্টদের কাছে বিজনেসটা সম্পর্কে জানাইতাম, যদি প্রচুর অভিভাবকের কাছে জানাইতাম, যদি আমরা জিনিসগুলা আরো কম মূল্যে কিনতে পারতাম, আরো কম দামে বেচতে পারতাম, তাইলে কি ক্ষতি হইতো না। লেখা দাও এগুলা কি হলে আমাদের বিক্রি আরো বেশি হইতো বলে আমরা মনে করি, হ্যাঁ ওই যে সেম রিজন গুলো লেখা দাও, ঠিক আছে? তো তোমরা যদি সমাধানটা এটা দেখতে চাও, এই সমাধানটার একটা ম্যাটেরিয়াল সেকশনে তো কোর্সের ভেতরে অ্যাড করা আছেই, হ্যাঁ এখান থেকে আমি তোমাকে সমাধানটা দেখাই দিচ্ছি, ওকে? জানি কত পৃষ্ঠা, আচ্ছা খুব দ্রুতই চলে আসবে, সমস্যা নেই। এই যে চারটা, ঠিক আছে, এই যে দেখো এটা ম্যাটেরিয়ালস এর ভেতরে অ্যাড করা আছে। তো এখানে যে একদম অ্যাকুরেট অ্যান্সার লেখা থাকবে তা না, এখানে জাস্ট তোমাকে একটা বেসিক আইডিয়া দাও। এইটাকে তুমি তোমার মতো করে নতুন কারিকুলামে কিন্তু ফোকাস করা হচ্ছে তুমি ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারো কিনা, তুমি নিজে ক্রিয়েট করে কিছু লিখতে পারো কিনা। সো এখানে হালকা বেসিক আইডিয়া দেওয়া আছে, কোনটা পূরণ করা থাকবে কোনটা পূরণ করা থাকবে না। আমি তো রেকর্ডেড ক্লাসে একবার আইডিয়া দিলাম, লাইভ ক্লাসে আবারও আইডিয়া দিচ্ছি, একদম ডিটেইলড কি এক্সপ্লেনেশন দিয়ে, এবং সমাধানেও কি হালকা পাতলা তোমাকে ক্লু দেওয়া আছে, তুমি এবার সমাধান অ্যাড করে নিবা, ঠিক আছে? দাও এই যে দেখো এখানে আইডিয়া দেওয়া আছে, ওকে এভাবে করে ফেলো, ঠিক আছে? আচ্ছা তারপরে যদি আমরা যাই, আচ্ছা এবার ইজিলি সুইচ করা যাচ্ছে। তারপর আমাদের কি কাজ আছে আমরা একটু দেখি, হ্যাঁ ব্যবসার আইডিয়া বাস্তবায়নে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যা আমরা সবার সঙ্গে বিনিময় করতে চাই। সো অবভিয়াসলি এই যে দেখো আনাস ভাই কিংবা তনয় ভাইকে যদি 100 মানুষের সামনে দাঁড় করাই দেয় যে তোমাদের বিজনেস সম্পর্কে অনুভূতি বলো, ওরা বলতে পারবে না? অবভিয়াসলি বলতে পারবে। সো এরকম
ওই যে স্টিভ জবস কিংবা ওরাও যদি থাকতো ওরাও কিন্তু বলতে পারতো। তো তুমি যদি আসলে একটা বিজনেস দাঁড় করাই থাকো, ওখানে ওই বিজনেসে তোমার কি কি এক্সপিরিয়েন্স হয়েছে, তুমি কিন্তু তোমার অনুভূতি শেয়ার করতে পারার কথা। তো এটা কমপ্লিটলি তোমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা হবে। বাট কেউ যদি বিজনেস ট্রাই না করো, সেই ক্ষেত্রে কিভাবে লিখতে পারো আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি প্রথমে বলতে পারো যে শুরুতে বাবা মা কিংবা ভাই বোন সাপোর্ট করতেছিল না, যে ছাত্র মানুষ কেন ব্যবসা করব। তারপরও তাদেরকে বুঝালাম যে যারা ব্যবসা করে সফল হয়েছে তাদের সফলতার গল্প বলে মা বাবা ভাই বোন ওদেরকে কনভিন্স করলাম, এবং এটা স্কুল থেকে করতেই হবে বলেছে, এই সব বলে মা বাবা ভাই বোনকে কনভিন্স করলাম। তারপর কোন রকম কষ্টে মূলধন আমরা সংগ্রহ করলাম, করার পর আমরা তারপর কি ব্যবসাটা কোথায়, দোকানটা কোথায় দিব, জায়গা নির্ধারণ করলাম। জায়গা নির্ধারণ করার ক্ষেত্রে কি কি এক্সপিরিয়েন্স হয়েছে লিখো। এরভাবে স্টেপ বাই স্টেপ দেন পণ্যগুলা একটা পাইকারি দোকান থেকে কালেক্ট করার সময় কি কি এক্সপিরিয়েন্স হয়েছে ওইগুলা লিখো। দেন দোকানে যখন তুমি বসছো অ্যাকচুয়ালি বেচার জন্য, অবভিয়াসলি তোমার বিভিন্ন বন্ধু বান্ধব তোমার সাথে মজা করছে, কিরে বিজনেসম্যান হয়ে গেছিস, হ্যান তেন, হ্যাঁ। সো এই এক্সপিরিয়েন্স গুলা মোটামুটি একটা বিজনেস দাঁড় করাইতে গেলে যা যা হয়, হ্যাঁ, তুমি কল্পনা করে করে লিখতে পারো, অথবা কোনো একজন বিজনেসম্যানের কাছ থেকে শুনে লিখতে পারো। আর যদি তুমি নিজে ট্রাই করে থাকো তাহলে তো কোনো কথাই নেই, তাই না? ওকে, তাহলে এটার অ্যান্সার কি লিখবা একটা আমি আইডিয়া দিলাম। এই যে দেখো এখানে বিস্তারিত লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটার আগে পর্যন্ত কি ছিল? উদ্যোক্তার পরিচয়, উদ্যোগ জিনিসটা কি, এন্ড বেসিক একটা উদ্যোগ নেওয়ার এক্সপিরিয়েন্স ছিল, ঠিক আছে? এবার উদ্যোক্তা কিংবা উদ্যোগ এগুলোর কোরের মধ্যে, রেকর্ডের ক্লাসে জানি কি বলছিলাম, কোরের মধ্যে আছে কি বিজনেস। তুমি কোন একটা উদ্যোগ নিলা, ওই উদ্যোগটা অ্যাকচুয়ালি বিজনেসে কনভার্ট করতে পারলা না, ওখান থেকে প্রফিট জেনারেট করতে পারলা না, তাহলে কিন্তু ওই উদ্যোগ সাস্টেইন করবে না, বা তুমি কিন্তু উদ্যোক্তা হিসেবে সাস্টেইন করতে পারবে না। এই জন্য কি জানতে হবে? ব্যবসার বেসিক্স জানতে হবে। ব্যবসা কিভাবে দাঁড় করাইতে হয়, কিভাবে বাজেটিং করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে ব্যবসাটাকে মানুষের কাছে প্রচার করতে হয়, কিভাবে সেলস আনতে হয়, এই বেসিক্স খুঁটিনাটি জানলে কি তুমি কোন একটা উদ্যোগ নিলে ওটাকে বিজনেসে কনভার্ট করতে পারবা, দেন ওখান থেকে টাকা আসবে, তুমি উদ্যোগটাকে কি সাস্টেইন করে করে সামনে আগাইতে পারবা। এগুলো রেকর্ডেড ক্লাসে বলছিলাম। এইগুলো রিলেটেড প্রচুর ভিডিও তোমরা কোথায় পাবা এটাও তোমাদেরকে বলে দিছিলাম, ইউটিউবে এই নামটা লিখে সার্চ করতে পারো। ওকে, আচ্ছা, এখানে আমাদের কি কি কাজ আছে দেখি। এখানে তোমাদেরকে ক্ষুদ্র ব্যবসা থেকে হাবিজাবি ব্যবসা কেমন শুরু করতে হয় ধাপে ধাপে দেখানো হয়েছে। ওকে, না দেখা থাকলে দেখা নিও। আমরা ডিটেলসে যাব না, আমরা ডিরেক্ট সমাধানে চলে যাব। এটা কিন্তু কোনো কাজ না, এটা ব্যবসা কেন্দ্রে দাঁড় করাইতে হয়, ওইগুলো বোঝানোর ক্ষেত্রে কিছু কোশ্চেন দিয়ে দিয়ে জিনিসগুলো বুঝাইছে। এগুলো রেকর্ডেড ক্লাসে আমি তোমাদেরকে খুব ভালো মতো বুঝাইছি। আচ্ছা, তাহলে সেকেন্ড পার্টে আমরা কি করতেছিলাম, একটা ব্যবসা কেন্দ্রে দাঁড় করাইতে হয়, ক্ষুদ্র ব্যবসা, ছোট ব্যবসা, ওইটা নিয়ে বিস্তারিত পড়তেছিলাম, তাই না? বা আমরা পড়ছি। ওইটা রিলেটেড একটা ছক তোমাদেরকে সলভ করতে দিতেছে, সেটা এখানে গেলেই জিনিসটা পাওয়ার কথা, তাই না? ব্যবসায়ের ব্যয়ের আনুমানিক খাত। তুমি যে একটা ব্যবসা দাঁড় করাইবা, ব্যবসাটাতে তো তুমি অনেক প্রোডাক্ট কিনবা, তুমি প্রবলি দোকান ভাড়া নিবা, আরো অনেক কিছু করো, ওখানে কি টাকা পয়সা খরচ হবে। তো ব্যবসাটা শুরু করার আগে তুমি যদি না জানো যে কই কই টাকা খরচ হইতে পারে, এটা না জানলে তুমি কি বুঝবা যে কত টাকা মূলধন দরকার, কত টাকা ইনভেস্টমেন্ট দরকার? বুঝবা না। সেটার জন্য একটা ব্যবসা দাঁড় করাইলে ওখানে কই কই টাকা খরচ করা লাগতে পারে এগুলো লেখা লাগবে। এগুলাই এই ছকটাতে লিখবো, ঠিক আছে? আমি হয়তো পুরোপুরি লিখবো না, বাট তোমাকে আমি আইডিয়া দিব। ওকে, আচ্ছা, বাই দা ওয়ে কিছুক্ষণ আগে তোমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছিলাম, হ্যাঁ, যে এই জায়গাগুলোতে কি কি লেখবা, এগুলোর কিন্তু বিস্তারিত সমাধান এইখানে কিন্তু অ্যাড করা আছে। তোমরা ভাবতে পারো যে সাইদ ভাইয়া কিংবা ওয়াজেদ ভাইয়া, আনাস ভাইয়া আমাদেরকে কোর্সের শুরুতে এত ভালো ভালো কথা বলে এনরোল করাইলো, তোমরা কি আদৌ এগুলো দেখছো যে আমরা খুব সুন্দর করে সবগুলো জিনিস ডিটেলসে সলভ দিয়ে রাখছি? সব কিন্তু দিয়ে রাখছি। এই যে দেখছো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের একদম ডিটেলস দেওয়া আছে। ওকে, এক্ষেত্রে সমাধানটা যে দাঁড় করাইছে সে হিসাব টিসাব করে দেখলো যে তার অ্যাকচুয়ালি ক্ষতি হয়েছে,
10,500 টাকা ইনভেস্ট করছে, বেচা হয়েছে 9,815 টাকা। তো তার হইতেছে 685 টাকা ক্ষতি হয়েছে আর কি। তো তুমি বিজনেসটা এমন ভাবে দাঁড় করাও যাতে তোমার ক্ষেত্রে ক্ষতি না হয়, ঠিক আছে? এন্ড গ্রুপে তো আসোই, হ্যাঁ, গ্রুপে জানাইতে পারো যে অ্যাকচুয়ালি কাহিনীটা কি হলো। আচ্ছা, তাহলে এই ছকটা আমরা দেখবো। আচ্ছা, এটা সম্পর্কে আমি তোমাদেরকে আইডিয়া দিব, হ্যাঁ। তো ব্যবসার ব্যয় কোথায় কোথায় হইতে পারে? ব্যবসার স্থান সম্পর্কিত ব্যয়, দোকান ভাড়া লাগতে পারে, জায়গা ভাড়া লাগতে পারে, জমির মূল্য লাগতে পারে, ব্যবসায়িক স্থাপনা নির্মাণ ব্যয় লাগতে পারে। এইখানে তুমি একটা মূল্য লেখা দাও, কোন রকম একটা এস্টিমেটেড মূল্য লেখা দাও। তোমার কমন সেন্স নিশ্চয়ই আছে, একটা দোকান ভাড়া নিতে কত টাকা লাগতে পারে, ঠিক আছে? আচ্ছা, আসবাবপত্র ডেকোরেশনের ব্যয়, দোকানের অবকাঠামো তৈরি, সাজসজ্জায় ব্যয়, বুঝতেই পারতেছে এখানে কত খরচ হবে। আমি একটা এস্টিমেশন লেখা দিচ্ছি, দোকান ভাড়া হাবিজাবি মিলায় আমি ধরে নিচ্ছি 20,000 টাকা লাগতে পারে, 1 2 3। ডেকোরেশনস এর জন্য 5,000 টাকা। আমরা তো অত বিশাল বড় বিজনেস দিব না, আমরা ছোট বিজনেস দিব। ব্যবসার জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ করা, এইগুলোর জন্য ধরো আরো 10,000 টাকা খরচ হলো। এগুলো অ্যাকচুয়ালি টিচার অত যাচাই করে দেখবে না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আপু, আজকে আমি আসবো না, ক্লাস নিতেছি তো, রাতে এখানে থাকবো। আমি দেখবো না, আমি ক্লাসের মাঝখানে আছি, পড়ে দেখবো না। আচ্ছা, আমি দেখবো, সমস্যা নেই। Okay. এখানে কি হবে এবার বুঝতেছই, তাই না? ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা ব্যয়, কর্মচারীদের বেতন, আপ্যায়ন, যাতায়াত ভাড়া ইত্যাদি, মনে করো এগুলা প্রত্যেক মাসে আরো 5,000 করে লাগতেছে। তুমি চাইলে কিছুক্ষণ আগে আমরা যে বিজনেসটা নিয়ে কথা বললাম ওইটার ক্ষেত্রে কত খরচ হইতে পারে এটাও একটু ক্যালকুলেট করে চিন্তা করে লেখা দিতে পারো, ঠিক আছে? ব্যবসায়িক পরিবহন ও অন্যান্য উপযোগী ব্যয়, মনে করো এটা মান্থলি 2,000 টাকা করে যাচ্ছে। ব্যবসায়িক অন্যান্য খরচ, হাতে নগদ কিংবা অনুদান ইত্যাদি, মনে করে এগুলো আরো 2,000-এর মতো খরচ ছিল। তো এখানে তুমি এটা কমপ্লিটটা যোগ করে লেখা দিতে পারো। এটার ক্ষেত্রে তোমাকে এত অ্যাকুরেট কিছু লেখা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, ব্যবসার জন্য এটা তো রিডিং পড়ার দরকার নাই, রেকর্ডেড ক্লাসে তোমাকে পড়ানো হয়েছে। তাহলে কি বুঝলা ভাই? এই ছকগুলা একটা ভ্যালু বসাইলেই হয়েছে, ঠিক আছে? এটা নিয়ে এত ভাবার কিছু নাই, পেন খাওয়ার কিছু নাই। বাট সমাধানগুলো যাতে ষান্মাসিকের আগে রেডি থাকে। তোমাদের মেইন বইগুলা হয় টিচাররা মেইন বইগুলো চেক করবে তোমরা সমাধান লিখছো কিনা। যদি বলো যে স্যার মেইন বই লিখি নাই, আলাদা শিট তৈরি করছি সমাধানের, তখন কিন্তু বলবে ঠিক আছে ছক দেখাও। এইগুলোর উপর কিন্তু নাম্বারিং থাকবে, মাথায় রেখো, ঠিক আছে? বইয়ের প্রত্যেকটা ছক, বইয়ের বাইরে কিছু করার দরকার নেই। বইয়ের ভেতরে যদি বইয়ের বাইরে কিছু করতে বলে দরকার এটা স্কিপ করো, বাট বইয়ের ভেতরের প্রত্যেকটা ছক, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার যাতে রেডি থাকে ষান্মাসিকের আগে, আদারওয়াইজ কিন্তু ঝামেলা পড়বা, হ্যাঁ? আচ্ছা, এখানে একটা ছক আছে, ঠিক আছে? এই ছকটা এখানে কমপ্লিট করে দেওয়া আছে, এটা আমার কোনো কিছু করার নাই, এটাও প্রবাবলি কমপ্লিট করে দেওয়া আছে। এগুলো তোমরা এখানে একটা বিজনেস, এই পার্টটুকুতে একটা বিজনেসে কিভাবে জিনিসপত্র কেনা হয়েছে, কত টাকা খরচ হয়েছে, ক্রয় মূল্য নির্ধারণ কেমনে করছে, বিক্রয় মূল্য নির্ধারণ কেমনে করছে, স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে, রেকর্ডেড ক্লাসে সব দেখাইছি, হ্যাঁ? এন্ড এখানে যে ব্যবসাটার উদাহরণ দেখানো হয়েছে ওখানে সে কত টাকা বেচলো, মানে আয় করলো, এবং ব্যবসাটা রান করতে কত টাকা ব্যয় করলো, মানে খরচ করলো। আয় ব্যয়ের যাতে ডেইলি বেসিসে একটা হিসাব রাখতে পারে যে আজকে সারাদিন আমার টোটাল আয় হয়েছে 1,000 টাকা, ব্যয় হয়েছে 800 টাকা। আজকেরটা যদি আজকে হিসাব না রাখি, কালকেরটা যদি কালকে হিসাব না রাখি, পরশুরটা যদি পরশু হিসাব না রাখি, এই উইকেটটা যদি এই উইকে হিসাব না রাখি, দেখা যাবে 1 মাস পর আমি সব ভুলে গেছি। আরে কত না খরচ হয়েছিল, কত না আয় হয়েছিল, তখন দেখা যাবে হজবরল লেগে গেছে। অ্যাকচুয়ালি কি বিজনেসটা প্রফিটেবল হচ্ছে নাকি লোকসানের দিকে যাচ্ছি কিছুই বোঝা যাবে না, তাই না? সো এই জন্য হচ্ছে ব্যবসা রান করানোর জন্য মাস্ট একটা আয় ব্যয় বিবরণী প্রত্যেকদিন মেনটেন করা লাগবে, ঠিক আছে? সেটার কেমন হওয়া উচিত এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, ওকে? মিথ
সুরি কানা রোজি, এটা কেমন নাম আমি জানি না। আচ্ছা ঠিক আছে, নামটা সুন্দর। আনাস ভাইয়ের পার্টটা তুমি পরে দেখে নিও, হ্যাঁ? বা আনাস ভাইয়ের পার্টটা আমরা কাট করে আপলোড করবো না আলাদা করে চ্যানেলে। ওকে, তাহলে এটার ওকে, এটাও ব্যবসা দাঁড় করানো রিলেটেড। বেসিক্যালি এই পার্টটুকুতে একটা ব্যবসা দাঁড় করানোর পর তোমার তো জিনিসপত্র বেচা লাগবে, তাই না? ব্যবসার প্রাণ কি? সেলস। সেলস না থাকলে ব্যবসা টিকবে না। সেলস কেমনে আসে? সেলস আসে মার্কেটিং এর মাধ্যমে। বাংলায় খুবই বোরিং একটা ওয়ার্ড, বিপণনের মাধ্যমে, তাই না? সো সেটা কেমনে করতে পারো এখানে দেখানো হয়েছে। জান এগুলো সব দেখানো হয়েছে তোমাদেরকে, হ্যাঁ? এখানে একটা হোল একটা বিজনেস কেমনে প্ল্যান করা হয়েছে, এটা ডিটেইলড একটা প্ল্যানিং দেওয়া আছে। দোকানটার নাম কি? নিত্যদিন স্টোর, ঠিক আছে? কারা শুরু করছে? তিনজনের নাম দেওয়া আছে, ঠিক আছে? ব্যবসাটার ধরন কি? ট্রেডিং, মানে ওখানে জিনিসপত্র বেচবে, ঠিক আছে? আচ্ছা, ব্যবসা শুরুর তারিখ, ব্যবসায়িক মূলধনের পরিমাণ 20,000 টাকা। মানে কমপ্লিট একটা ব্যবসা দাঁড় করানোর জন্য কি কি হিসাব রাখা উচিত, হোল একটা, এটাকে কি বলে? বিজনেস রিপোর্ট, ঠিক আছে? অথবা এটাকে বলা হচ্ছে বিজনেস পারফরম্যান্স রিপোর্ট। এটা কখন তৈরি করতে হয় ভাইয়া? একটা বিজনেস এটা তৈরি করা শুরু করতে হয় বিজনেস যেদিন শুরু করতেছে ওই দিন থেকে। এটা কমপ্লিট করতে হয় কবের মধ্যে? কেউ প্রতি 1 মাসে করে, কেউ প্রতি 2 মাসে করে, কেউ প্রতি 3 মাসে করে। বাট ইন্টারন্যাশনাল কনভেনশন হচ্ছে বছরে এই বিজনেস পারফরমেন্স রিপোর্টটা 3 বার তৈরি করতে হয়। প্রথম যে রিপোর্টটা হয় এটাকে বলে Q1, কোয়ার্টার 1। সেকেন্ড যেটা হয় এটাকে বলে কোয়ার্টার 2। থার্ড যেটা হয় এটাকে বলে কোয়ার্টার 3। কথা বুঝছো? কোয়ার্টার 1 হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। কোয়ার্টার 2 কি হবে? এপ্রিল, মে, জুন। আর কোয়ার্টার 3 হবে আচ্ছা, আমি প্রবলেম ছোট একটা ভুল করছি, কোয়ার্টার না, 4 মাস করে হবে। ইয়া, তাহলে কোয়ার্টার 1 হচ্ছে প্রথম 4 মাস। কোয়ার্টার মানে হচ্ছে 4 আর কি, মানে 4 ভাগের 1 ভাগ আর কি। প্রথম কোয়ার্টার হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঠিক আছে? দ্বিতীয় কোয়ার্টারে তার পরের 4 মাস হবে। তৃতীয় কোয়ার্টারে তার পরের 4 মাস হবে। ইন্টারন্যাশনাল কনভেনশন হচ্ছে এটা, যে একটা বছরকে টোটাল 3টা কোয়ার্টারে ভাগ করে, বুঝছো? কোয়ার্টার মানে 4, মানে প্রথম 4 মাস, দ্বিতীয় 4 মাস, পরের 4 মাস, এভাবে ভাগ করে এই পারফরমেন্স রিপোর্টটা তৈরি করে। সেটা কেমনে করতে হয় এখানে একটা স্যাম্পল দেওয়া আছে। এই কোয়ার্টারের বিজনেস পারফরমেন্স রিপোর্ট দেখে কি বোঝা যায়? বিজনেসটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রফিট জেনারেট করতে পারলো নাকি পারলো না, লোকসান করলো নাকি করলো না। প্রফিট জেনারেট করতে পারলে সেটা কতটুকু বেশি বাড়ছে, যদি লোকসান হয়ে থাকে সেটা কতটুকু হয়েছে, ওভারঅল বিজনেসটা কতটুকু হেলদি, কতটুকু স্ট্রং, কতটুকু সাস্টেইনেবল, এই পুরোটা ব্যাপার বোঝা যায় একটা বিজনেস পারফরমেন্স রিপোর্ট থেকে। এই কথাগুলো যেগুলো বলতেছি এগুলো বইয়ে পাবা না, বুঝছো? এই জন্য এগুলো আমি বলে দিতেছি। আর কেমনে তৈরি করতে হয় এটা বইয়ে পাচ্ছ, এই জন্য আমি দেখাচ্ছি না, ঠিক আছে? এখানে একটা দলগত কাজ আছে। এখন থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত সকল অনুষ্ঠানে শিক্ষকদের সহায়তায় তোমরা ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা করবে। ব্যবসাটি পরিচালনার জন্য বর্ণিত নির্দেশনা অনুসরণ করে এবং আগের আইডিয়াকে প্রয়োজন অনুযায়ী পরিমার্জন করে পরিকল্পিত উপায়ে প্রকল্প বাস্তবায়ন করো, অথবা নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করতে পারো। উদ্যোক্তা হিসেবে তোমাদের যত শুভ হোক। এটা কমপ্লিটলি তোমার উপর অ্যাসাইন করা একটা কাজ। টিচারদেরকে নিয়ে এটা করবা। রেকর্ডেড ক্লাসে বিস্তারিত বলছে কেমনে করবা। ওকে ডান। আমরা হচ্ছে এই চ্যাপ্টারের একদম লাস্টের পার্টে চলে আসছি। শুরুতে বেসিক্যালি উদ্যোক্তা জিনিসটা কি, উদ্যোগ কেমনে নিতে হয় একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। সেকেন্ডে যেহেতু উদ্যোগ কিংবা উদ্যোক্তার একদম প্রাণ হচ্ছে বিজনেস, বিজনেস কেমনে দাঁড় করাইতে হয়, বিজনেস রিপোর্ট কেমনে তৈরি করতে হয়, আয়ের পরিকল্পনা, ব্যয়ের পরিকল্পনা, বাজেট প্রণয়ন, হাবিজাবি, এগুলো সব দেখলাম। থার্ডে এবার আমরা একটা রিয়েল লাইফ একটা বিজনেস, সামাজিক একটা উদ্যোগ কিভাবে নিতে পারি, হ্যাঁ, এটা দেখানো হয়েছে। ওকে, এই ধাপগুলো আমি এখন না বলি, ক্লাসটা অনেক বিশাল বড় হয়ে যাবে। রেকর্ডের ক্লাসে তোমাদেরকে খুব ভালো করে আমি বুঝাইছি। ওকে, রেকর্ডের ক্লাসটা দেখে নিও, আমাদের সমাধানে চলে যায় কুইক। এগুলো সব বুঝাইছি আমি, ঠিক আছে?
আমার কেন জানি মনে হয় তোমরা যদি আমাদের এই কোর্সের জীবন ও জীবিকার ক্লাসগুলো দেখো না, তোমরা যে কজন দেখছো না, কেউ যদি ট্রুলি এগুলা রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে যাও, তোমাদের মাঝখান থেকে একজন না একজন অন্টারপ্রেনার বের হবে। আমার কেন জানি মনে হচ্ছে আজকে থেকে 5 থেকে 10 বছর পর তোমাদের মধ্য থেকে কেউ একজন আমাকে নক দিয়ে বলবা যে সাইদ ভাইয়া, আপনার হচ্ছে জীবন ও জীবিকার ক্লাস করছিলাম ক্লাস 9-এ থাকতে, সো তখন তো আমার মাথার একটা দুইটা তার ছিঁড়ে গেছিল, And ওই ছিঁড়া তার নিয়ে হচ্ছে আমি ভাই আর মানে গতানুগতিক চিন্তা ভাবনা করতে পারি না লাইফে, আমি চাকরির বাকরির দিকে যাই না, এই যে এই বিজনেস দাঁড় করাইছি, এন্ড ভাই আমার বিজনেস এখন ভালো যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে এরকম একটা হয়তো তোমাদের মধ্য থেকে 1 থেকে 2 জন বের হবা হবা 5 থেকে 10 বছরের মধ্যে। আচ্ছা, তো এখানে একটা ছক আছে। তোমরা যদি এই চ্যাপ্টার থার্ড পার্টটা খুব ভালো করে দেখে থাকো, ওখানে একটা সামাজিক উদ্যোগ দাঁড় করানোর ধাপ দেখানো হয়েছে। ওই ধাপগুলার অনেকগুলো ধাপ দেখানো হয়েছে। ওখানকার প্রথম ধাপটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি যে একটা উদ্যোগ দিব, ওই উদ্যোগটা যদি আমাদের সমাজের কোনো একটা সমস্যার সমাধান না করে, তাহলে তো ওই উদ্যোগটার কোনো মূল্য নাই, তাই না? যদি আমার উদ্যোগটা কিছু মানুষের কোন একটা প্রবলেম সলভ করতে পারে, ধরো বিশুদ্ধ পানির প্রবলেম সলভ অথবা বিশুদ্ধ খাঁটি দুধের প্রবলেম সলভ করতে পারে, তাইলেই কি আমি তাদের প্রবলেমটা রেগুলার বেসিসে সলভ করতে পারবো, ওইটার বিনিময়ে তাদের কাছে টাকা নিতে পারবো, একটা বিজনেস দাঁড়াবে, একটা উদ্যোগও হইলো, তাই না? আমি এন্টারপ্রেনার হয়ে গেলাম কিংবা উদ্যোক্তা হয়ে গেলাম, তাই না? তাহলে কোন একটা উদ্যোগ দাঁড় করানোর একদম প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে চারপাশে একটু চোখ কান খোলা রেখে দেখা কি কি সমস্যা আছে আমার এলাকায়, আমার সমাজে। ওখান থেকে একটা প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। রেকর্ডের ক্লাসে বলছিলাম যেমন একটা প্রবলেম হইতে পারে তোমার এলাকায় হয়তো কি বিশুদ্ধ দুধ নেই। আমি ওই প্রবলেমটা সলভ করার জন্য একটা অ্যাপের আইডিয়া দিছিলাম। কি জানি দিছিলাম? দুগ্ধ, তাই না? তোমরা চাইলে একটা অ্যাপ ডেভেলপ করতে পারো, নাম দিতে পারো দুগ্ধ। ওইটা কি করতে পারে, ওইটা ওই এলাকার চারপাশে যত খামারি আছে সবাইকে অ্যাপের মাধ্যমে কানেক্ট করতে পারে, সো দ্যাট তোমার এলাকার মানুষ ওই অ্যাপটা ফোনে চালু করে সাথে সাথে যখন দরকার সে যাতে দুধ অর্ডার করতে পারে, কারণ ওই খামারি যাতে সাইকেল দিয়ে বা কিছু একটা দিয়ে যাতে দুধ পাঠিয়ে দিতে পারে, তাই না? কাইন্ড অফ লাইক পাঠাওয়ের মতো অথবা ফুড পান্ডার মতো অথবা হচ্ছে উবারের মতো, তাই না? মানে উবার অফ দুধ, হ্যাঁ, তোমরা এমনি চিন্তা করতে পারো। এরকম আমি তোমাদেরকে রেকর্ডেড ক্লাসে অনেকগুলো আইডিয়া দিচ্ছিলাম, তোমরা যে কোনো একটা আইডিয়া এখানে লিখতে পারো। এইখানে তোমাকে একটা কাজ দিছে যে তুমি তোমার এলাকায় কোন প্রবলেমটা শনাক্ত করলা ওইটা ওইখানে লেখো। রেকর্ডেড ক্লাসে তো বলছিলাম এটা হইতে পারে বিশুদ্ধ পানির সমস্যা, এটা হইতে পারে দুধের সমস্যা, তোমার যেটা ভালো লাগে লিখো। আমি যদি আমাদের ম্যাটেরিয়ালে যেই আইডিয়াটা দেওয়া হয়েছে ওইটার কথা বলি তোমাদেরকে, ওটা দাঁড়াও আমি একটু বের করি তারপর লিখি। সো এখানে বেসিক্যালি যে প্রবলেমটা লেখা হয়েছে এটা হচ্ছে মোবাইল আসক্তি। আমার এটা লেখার দরকার নেই, সমাধানটা এখানে আছে, আমি চাই। তাহলে আমরা 3টা আইডিয়া দেখলাম, তাই না? 3টা প্রবলেম আইডেন্টিফাই করতে পারলাম। আমরা রেকর্ডের ক্লাসে আমি 2টা আইডিয়া দিছি, একটা হচ্ছে বিশুদ্ধ পানির সমস্যা, আরেকটা হচ্ছে বিশুদ্ধ একদম খামারের খাঁটি দুধের সমস্যা। ওই 2টা সমস্যা কিভাবে সমাধান করবা রেকর্ডের ক্লাসে আমি একদম বিস্তারিত বলছি। আরেকটা সমস্যা হচ্ছে মোবাইলের আসক্তি, ঠিক আছে? তুমি ডিটেলস পড়ে নিতে পারো। এইবার এই মোবাইলের আসক্তি, এই প্রবলেমটা সলভ করার জন্য তুমি কি উদ্যোগ নিতে পারো? আমি জানি না সমাধানে কি লেখা হয়েছে, ঠিক আছে? আমি তোমাকে আইডিয়া দিতে পারি। তুমি এলাকায় কি একটা জিমনেশিয়াম প্রতিষ্ঠা করতে পারো, অথবা তুমি কি একটা স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠা করতে পারো, যে স্পোর্টস ক্লাবে এসে মানুষজন খেলাধুলা করতে পারবে, সেটার জন্য মান্থলি একটা চার্জ দিতে হবে, বেশ বিজনেস দাঁড়া গেল। অথবা তুমি একটা জিমনেশিয়াম প্রতিষ্ঠা করতে পারো, যেই জিমনেশিয়ামে মানুষজন জিম করতে আসবে এন্ড ফিজিক্যালি ফিট থাকবে, রিক্রিয়েশন হবে, বিনোদন হবে। ওইটার বিনিময়ে কি হবে? তোমাকে টাকা দিবে এন্ড মোবাইল আসক্তির সমস্যাটাও সমাধান হয়ে গেল। যেই টাইমটুকুতে সে মোবাইলের সময় নষ্ট করতো, ওই টাইমে সে তোমার স্পোর্টস ক্লাবে আসলো অথবা তোমার জিমনেশিয়ামে আসলো, এসে ওরা কি খেলাধুলা করলো অথবা ওরা জিম করলো, করে কি প্রোডাক্টিভ কিছু একটা করলো, তাই না? তাদের প্রবলেমটাও সলভ হইলো, তোমারও একটা বিজনেস দাঁড়াইলো, ঠিক আছে? 3টা আইডিয়া দিলাম, তাই না ভাইয়া? আচ্ছা, এবার তুমি সমস্যা আইডেন্টিফাই করলা, সমাধান কেমনে করবে? আমি মাত্র আইডিয়া দিলাম যে দুধের সমস্যা তুমি কেমনে সমাধান করতে পারো। তুমি একটা অ্যাপ ডেভেলপ করতে পারো, যে অ্যাপের মাধ্যমে মানুষ দূর দূরান্ত থেকে দুধ অর্ডার করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তুমি যদি আরেকটু অনেক বেশি ভিশনারি হও, ইনোভেটিভ হও, তুমি যেটা করতে পারো, তুমি বেশ কিছু ড্রোন বানাইতে পারো, যে ড্রোন গুলা
হ্যাঁ, খামারির হচ্ছে খামারের কাছে থাকবে, যখনই কেউ দুধ অর্ডার করবে খামারি দেখতে পাবে যে এতটুকু দুধ অর্ডার হয়েছে, সে ওই দুধটা প্যাকেট করে ড্রোনে লাগাই দিবে, ওই ড্রোন আবার যেখান থেকে অর্ডার করা হয়েছে ওখানে আবার খাবারটাকে নিয়ে যাবে। এটা কিন্তু কোনো কাল্পনিক কোনো কাহিনী না, আমি জানি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক আকাশ কুসুম একটা চিন্তা ভাবনা, কিন্তু দেশের বাইরে অনেক জায়গাতে কিন্তু এখন ড্রোনে এসব জিনিসপত্রের ডেলিভারি দেওয়া হয় আর কি, বুঝছো? তোমরা চাইলে ওইরকম অ্যাডভান্স চিন্তা করতে পারো, তোমাকে যেটা এক্স্যাক্টলি বাস্তবায়ন করতে হবে তা না, তুমি এমনি চিন্তা করো, একটা প্রজেক্ট দাঁড় করাও, তোমার স্কুলে যদি কোনো সায়েন্স ফেয়ার হয় অথবা বিজনেস এগুলাকে কি বলে বিজনেস কম্পিটিশন, ওইগুলো যদি হয় আর ওখানে যদি তুমি এই আইডিয়া পিচ করতে পারো, আমি তোমাকে শিওর করে বলতে পারি তুমি ওইটার উইনার হবা, বুঝছো? তুমি চিন্তা করো, তুমি বাসায় বসে দুধ অর্ডার করতেছো, ড্রোন গিয়ে খামারির ওইখান থেকে দুধ নিয়ে তোমার বাসায় চলে আসতেছে, জিনিসটা চিন্তা করে দেখো। এরকম সিমিলারলি তুমি বিশুদ্ধ পানির প্রবলেম কেমনে সলভ করতে পারো, তুমি টাকা পয়সা তুলে একটা পাম্প বসাইতে পারো, তাই না? তোমার এলাকায় ওই পাম্প কি খুব ডিপ থেকে বিশুদ্ধ পানি তুলবে, ওইটাকে তুমি সাপ্লাই চেইন ডেভেলপ করে সবার বাসায় কি পৌঁছানোর ব্যবস্থা করতে পারো। বা মাত্র আমি যেটার কথা বললাম যে মোবাইল আসক্তি তুমি কিভাবে সমাধান করতে পারো, আমি তো সমাধান বললাম তাই না, জিমনেশিয়াম দিতে পারো, স্পোর্টস ক্লাব দিতে পারো, সেগুলো তুমি কিভাবে করবা এখানে ডিটেলস লাগবে। নির্বাচিত সামাজিক সমস্যা, মোবাইল আসক্তি, ভুক্তভোগী জনগোষ্ঠী কি, টিনএজার্স 13 ইয়ার্স থেকে 19 ইয়ার্স, ওরাই মেনলি কি ভুক্তভোগী জনগোষ্ঠী। তারা কি কি সমাধান চায়? যারা ফোনে আসক্ত, তারা ফোনে বিনোদনের জন্য আসক্ত হয়েছে, গেমে আসক্ত হয়েছে, ওরা কি চায়? ওরা রিক্রিয়েশন চায়, তাই না? ওরা স্পোর্টস ক্লাবে আসলে কিংবা জিমনেশিয়ামে আসলে ওখানে হেলদি রিক্রিয়েশন করতে পারবে। তুমি এগুলার অ্যান্সার হিসেবে কি লিখতে পারো এখান থেকে একটা আইডিয়া নাও, এই যে দেখো, ঠিক আছে? ওকে, আচ্ছা, তারপর কি আছে দেখি, চলো। সমস্যাটির প্রচলিত সমাধান সমূহ। তো এই যে মোবাইল আসক্তি, এটার প্রচলিত সমাধানগুলো কি, যেগুলো অ্যাকচুয়ালি কাজ করে না, বাট সমাধানগুলো আছে। যেমন মানুষ বলে যে মোবাইল টোবাইল রেখে বই পড়ো, হ্যাঁ এটা একটা সমাধান। আরেকটা হচ্ছে বাইরে হাঁটতে চাও, আরেকটা হইতেছে মা বাবাকে কাজের মধ্যে সহায়তা করো। এরকম প্রচলিত সমাধানগুলো এখানে লিস্ট করতে বলছে। তুমি যদি লিস্ট করো, তুমি চাইলে করতে পারো, এখানে একটা প্রচলিত সমাধানের লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, সমস্যার কার্যকর সমাধান আবিষ্কার। এই যে এইখানে, এইবার এখানে তোমার হচ্ছে ইনোভেশনস এর জায়গা। যেমন দুধের সমস্যা সমাধানের জন্য তুমি ড্রোন ইনোভেট করলা, পানির সমস্যা সমাধানের জন্য তুমি হইতেছে খুবই ল কস্ট একটা কি কোন একটা মেশিন ইনোভেট করলা যেটা একদম গভীর থেকে পানি তুলবে। বা এই মোবাইলের সমস্যা সমাধানের জন্য তুমি খুবই এনগেজিং একটা স্পোর্টস ক্লাব কিংবা জিমনেশিয়াম প্রতিষ্ঠা করলা। ওইটা ডিটেলস তুমি কিভাবে ওই সমস্যাটার সমাধান তুমি ভিন্ন ভাবে করলা, প্রচলিত সমাধানের বাইরে, ওইটা এখানে ডিটেলস লাগবা, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, এইখানে বেশ কিছু আইডিয়া দেওয়া আছে, ঠিক আছে? এখানে মাঠে খেলাধুলার কথা বলা আছে, তুমি এখানে চাইলে জিমনেশিয়াম কিংবা স্পোর্টস ক্লাব লিখে দিতে পারো, ঠিক আছে? এটাও তো একটা ইনোভেটিভ সমাধান না, আমি যেগুলো বললাম ওইগুলা তুমি চাইলে লিখতে পারো। আচ্ছা, আমাদের দলের সদস্যদের নাম এবং কর্মপরিধি। তো এই যে তুমি যে সমস্যাটা সমাধান করবা, এটা হতে পারে দুধের সমস্যা, পানির সমস্যা বা মোবাইল আসক্তির সমস্যা, তুমি তো হয় একা পারবা না, তোমাকে টিম নিয়ে খেলতে হবে, টিম ওয়ার্ক করতে হবে, তুমি একা জীবনও পারবা না, কথা বুঝছো? সেই ক্ষেত্রে তুমি টিম ওয়ার্ক কিভাবে করবা, সবগুলা কাজ কিভাবে তুমি টিমে ডিস্ট্রিবিউট করবা, এটা এই ছকে লিখবা, ঠিক আছে? যেমন এখানে তোমার টিমে কারা কারা আছে সদস্যদের নাম থাকবে, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে আরিফ, এটা হচ্ছে মনে করো জামিল, এটা হচ্ছে মনে করো আকাশ, এটা হচ্ছে মনে করো একজন ফিমেল সদস্য থাকতে পারে তামান্না, এটা মনে করো হচ্ছে আয়েশা, ঠিক আছে? কে কোন কাজে পারদর্শী? একজন মনে করো সেলসে খুব পারদর্শী, আরেকজন কমিউনিকেশনসে পারদর্শী, আরেকজন টেকনিক্যালি পারদর্শী, একজন টাকা পয়সার হিসাবে পারদর্শী, একজন মার্কেটিং এ পারদর্শী। এদের পারদর্শিতা লিখো, দেন তাদের পারদর্শিতা অনুযায়ী কাজগুলো এখানে অ্যাসাইন করো। যে হচ্ছে টেকনিক্যালি অ্যাডভান্স তাকে হচ্ছে টেকনিক্যাল কাজ দাও, যে মার্কেটিং অ্যাডভান্স তাকে মার্কেটিং এর কাজ দাও, যে সেলসে এক্সপার্ট তাকে বেচতে দাও, কথা বুঝছো? বা যে ম্যানেজমেন্টে কিংবা টাকা পয়সা হিসাব রাখাতে, যে অ্যাকাউন্টস এক্সপার্ট তাকে টাকা পয়সা হিসাব রাখার দায়িত্ব দাও, যে ম্যানেজমেন্ট এক্সপার্ট তাকে কি ওইটার ম্যানেজার করে দাও। আর এটার একটা স্যাম্পল সমাধান তুমি এখানে দেখতে পাবা, ঠিক আছে? এই যে দেখো, ওকে। তারপর কি আছে চলো দেখি।
সহযোগী ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠানের নামের তালিকা। তো তুমি যখন একটা উদ্যোগ নিতে যাবা তখন দেখা যাবে আমাদের সমাজে কিংবা আমাদের দেশে বেশ কিছু প্রতিষ্ঠান আছে, নন প্রফিট আছে, এনজিও আছে, কিংবা বড় প্রতিষ্ঠান ব্র্যাক বা আরো এরকম শত শত কোম্পানি আছে বা প্রতিষ্ঠান আছে যারা তোমাকে ওই উদ্যোগটা বাস্তবায়ন করতে হেল্প করবে। গ্রামীণ ব্যাংক আছে, ব্র্যাক আছে, এরকম অনেক প্রতিষ্ঠান আছে। কথা বুঝছো? কর্মসংস্থান ব্যাংক আছে। তো এরকম বেশ কিছু সহযোগী প্রতিষ্ঠানের নাম তুমি চাইলে এখানে লিখতে পারো। ঠিক আছে? যেমন এই কেসে যদি আমি একটা ডিপ কল বসাইতে চাই, ওইটার জন্য আমার টাকা লাগবে, ওই টাকাটা আমি কোত্থেকে নিতে পারি? গ্রামীণ ব্যাংক থেকে লোন নিতে পারি, তাই না? গ্রামীণ ব্যাংকের নাম এখানে লিখো। তো এটার স্যাম্পল কিছু সমাধান তোমাকে আমি এখানে দেখাইলাম। ঠিক আছে? এটা হইতে পারে ব্যক্তি, এটা হইতে পারে কোনো একটা সংস্থা, এটা হইতে পারে কোনো একটা প্রতিষ্ঠান। ঠিক আছে? আচ্ছা, এখানে কাল্পনিক কিছু নাম দেওয়া হয়েছে আর কি। বাস্তবায়নের পরিকল্পনা, এখানে আবার কি থাকবে? তুমি যে টিম বানাইলা, প্রত্যেক টিমমেটের উপর কাজ পড়লো না? প্রত্যেকটা কাজ তুমি যদি সুন্দর মতো আদায় করতে চাও, তোমাকে প্রত্যেকটা কাজের ডেডলাইন সেট করতে হবে। যাকে দায়িত্ব দিছো জিমনেশিয়ামের জায়গা নির্ধারণ করতে, যে কোথায় হবে, তাকে একটা ডেডলাইন দিতে হবে যে তোকে মোটামুটি 25 তারিখের মধ্যে এটা করতে হবে। যদি ডেডলাইন না দাও ওই কাজটা উঠবে না। যাকে জিমনেশিয়ামের ইনস্ট্রুমেন্টস কিনতে বলছো তাকে একটা ডেডলাইন দিতে হবে যে 25 তারিখের মধ্যে আমাদের জায়গা রেডি হয়ে যাবে, 30 তারিখের মধ্যে তোকে সব ইনস্ট্রুমেন্ট কিনে ফেলতে হবে। কথা বুঝছিস? সো এরকম প্রত্যেকটা কাজে তোমাকে কি ডেডলাইন দিতে হবে। সেই ডেডলাইন দিয়ে, শুধু ডেডলাইন দিয়ে ফাইল রাখলে চলবে না, তোমাকে এটা পর্যালোচনা করতে হবে। কাজের অগ্রগতি কি, যাকে আমি জায়গা নির্ধারণ করতে বলছি সে কি আদৌ জায়গা নির্ধারণ করতে পারতেছে? সে কোনো প্রবলেম ফেস করতে পারতেছে না তো? তার অগ্রগতি কতটুকু? যাকে আমি ইনস্ট্রুমেন্ট কিনতে বললাম সে কি কিনতে পারতেছে? না পারলে কেন পারতেছে না? বা যদি কিনে থাকে কত দূর কিনতেছে? এগুলাকে ট্র্যাকিং করতে হবে একটা এরকম ছক ব্যবহার করে, কিংবা তোমরা কোনো একটা ডিজিটাল অ্যাপ ব্যবহার করতে পারো, যেমন মানডে আছে বা স্ল্যাক আছে, যে কোনো একটা ইউজ করতে পারো। বুঝছো? করে এটা করতে পারো, অথবা তুমি এরকম ছক তৈরি করে করতে পারো। ঠিক আছে? এই ছকের একটা স্যাম্পল এখানে দেওয়া আছে। এটাতে তুমি কিভাবে ডাটা বসাইতে পারো এটা একটা স্যাম্পল এই যে দেখো এখানে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এন্ড রেকর্ডেড ক্লাসেও আমি পুরো জিনিসটা নিয়ে কথাবার্তা বলছি। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এটা কিসের ছক? তুমি যে উদ্যোগটা নিলা, ঠিক আছে, এই উদ্যোগটা রান করানোর জন্য তোমাকে রেগুলার বেসিসে টাকা পয়সা খরচ করতে হবে। কিছু আছে স্থির ব্যয়। স্থির ব্যয়গুলা কি? যেটা প্রত্যেক মাসে একদম ফিক্সড। ধরো জিমনেশিয়ামটার স্পেস ভাড়া, ঠিক আছে, কারেন্ট বিল, এগুলো কি ফিক্সড থাকে। পানির বিল, তাই না? এগুলো তুমি এখানে লিস্ট করবা। পরিবর্তনশীল কিছু ব্যয় থাকে, যেমন কারেন্ট বিল কিন্তু পরিবর্তনশীল ব্যয়, তাই না? বাট পানির বিল, ভাড়া, এগুলো কি ফিক্সড ব্যয়। এগুলো এখানে লিস্ট করবা। ঠিক আছে? স্যাম্পল সমাধান কোথায়? এই যে স্যাম্পল সমাধান। ঠিক আছে? এখানে তোমাকে কিছু এক্সাম্পল দেওয়া আছে, বাকিগুলো তুমি পূরণ করবা। আমি জাস্ট তোমাকে আইডিয়া দিয়ে দিলাম স্থির ব্যয় কি, পরিবর্তনশীল ব্যয় কি। ঠিক আছে? স্থির ব্যয় হচ্ছে প্রত্যেক মাসে যেই খরচটা ফিক্সড থাকে, পরিবর্তনশীল ব্যয় হচ্ছে প্রত্যেক মাসে যেই খরচটা চেঞ্জ হয়। ওকে? এখানে এই চ্যাপ্টারের একদম শেষের দিকে কিভাবে একটা এলাকার ঝড়ের সমস্যা সমাধানে ওখানে তাল গাছ রোপণ করা হয়েছিল, ওই তাল গাছ রোপণ করার জন্য কিভাবে টাকা পয়সা উঠানো হয়েছিল বিশাল বড় একটা জনগোষ্ঠী থেকে, ওই ব্যাপারটা দেখানো হয়েছে। এরকম বিশাল বড় জনগোষ্ঠী থেকে কোন একটা উদ্যোগের জন্য টাকা পয়সা কালেক্ট করার প্রসেসকে বলে, বিজনেসের ভাষায় এটাকে বলে ক্রাউড ফান্ডিং। ঠিক আছে? এই ক্রাউড ফান্ডিং এর একটা কেস স্টাডি এই চ্যাপ্টারে দেওয়া আছে, রেকর্ডেড ক্লাসে বিস্তারিত বুঝাইছি। ঠিক আছে? এটা রিলেটেড কোন কাজ আছে কিনা দেখি। এরকম একটা পোস্টার বানাইতে বলছিল, পোস্টারটা বানাই নিও। হ্যাঁ, এটা তো স্যাম্পল দেয় আছে। তো এখানে তোমাদেরকে এই যে পুরা ঘটনাটা তোমাকে যে রেকর্ডেড ক্লাসে পড়াইছি বা তুমি রিডিং পড়ার সময় যে পড়লা, ওখানে স্পষ্ট করে দেওয়া আছে ওরা তাল গাছ লাগানোর জন্য টাকা পয়সা কোথেকে কালেক্ট করছে, মানে তহবিল কি ছিল ওইগুলো এখানে লিস্ট করতে বলছিল। কথা বুঝছো? ওইটা রিডিং পড়লেই তুমি লিস্টটা পাওয়া যাবা যে কোথেকে টাকা পয়সা কালেক্ট করতে পারছিল। এন্ড এখানে কারা কারা সহায়তা করতে পারে, তাল গাছ কেনা থেকে শুরু করে লাগানো, পরিচর্যা করা, সবকিছুতে কারা কারা হেল্প করতে পারে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, এনিথিং, ওইটা এখানে লিস্ট করতে তোমাদেরকে বলছিল। স্যাম্পল সমাধান হচ্ছে এই যে
তাহলে তহবিলের উৎস কি? স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের টাকা পয়সা আছে বা বিদেশে বসবাসরত এলাকার ব্যক্তিগণ। এরা হতে পারে, তুমি চাইলে আরো অ্যাড করতে পারো এনজিও কিংবা কোনো দাতব্য প্রতিষ্ঠান, এনিথিং তুমি এখানে চাইলে লিস্ট করতে পারো। আর কারা কারা সহায়তা করতে পারে? অবভিয়াসলি স্থানীয় চেয়ারম্যান কিংবা স্থানীয় মেয়র কিংবা কাউন্সিলর কিংবা কোনো একটা এনজিও কিংবা স্কুলের শিক্ষার্থীরা, এরা কিন্তু সবাই তোমাকে সহায়তা করতে পারে। গাছ কেনা থেকে শুরু করে লাগানো থেকে শুরু করে একদম কি পরিচর্যা করা পর্যন্ত। ওকে, এগুলো সব রেকর্ডেড ক্লাসে দেখানো হয়েছে। ওকে, আচ্ছা, বড় পরিসরে বাস্তবায়নের উপযুক্ততা যাচাই। তুমি কোন একটা উদ্যোগ নিলা, ঠিক আছে, ছোট পরিসরে তোমার ছোট্ট একটা এলাকাতে তুমি তাল গাছ লাগাইলা কিংবা জিমনেশিয়াম করলা কিংবা তোমার ওই যে অ্যাপটা চালু করলা। হ্যাঁ, এবার তুমি চাচ্ছ এটা তোমার এলাকা না, আরো 5টা এলাকাতে বিজনেসটাকে কি স্কেল করবা বা পুরা বাংলাদেশে জিনিসটাকে স্কেল করবা। এখন একটা বিজনেস কি স্কেল কিন্তু চাইলেই করা যায় না, এটাকে কি অ্যানালাইসিস করতে হয়, করে দেখতে হয় যে এটা কি স্কেলেবল বিজনেস কিনা, এটাকে সাস্টেনেবলি স্কেল করা যাবে কিনা, ওখানে প্রফিট জেনারেট করা যাবে কিনা, এটা টেস্ট করে দেখতে হয় যে হ্যাঁ এটা স্কেল করা যাবে কিংবা যাবে না। কথা হচ্ছে কেমনে এটাকে টেস্ট করব, এটা স্কেলেবল কিনা, এটা টেস্ট করার একটা ছক হচ্ছে এটা। ঠিক আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি তুমি এখানে লিস্ট করো, লিস্ট করলে আলটিমেটলি তুমি যে রেজাল্টটুকু পাবা ওইটার উপর বেস করে তুমি বুঝতে পারবা বিজনেসটাকে চাইলে তুমি সারা দেশে স্কেল করতে পারো কিনা। ঠিক আছে, তো এটা আমি তোমাদেরকে রেকর্ডেড ক্লাসে খুব ভালো করে বুঝাই দিছিলাম। এটার একটা স্যাম্পল সমাধান কোথায় এইখানে দেওয়া আছে। ঠিক আছে, মানে এই সমাধানের মধ্যে যে বিজনেসের উদ্যোগটা নেওয়া হয়েছে ওইটা স্কেলেবল কিনা ওইটার বেসিসে এখানে আনসার দেওয়া আছে। ওকে, চ্যাপ্টার শেষ। এখানে তোমাদেরকে বেশ কিছু কোশ্চেন করা হয়েছে, ওই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা নিজেরাই লিখবা। ঠিক আছে, তোমাদের একটা প্রজেক্ট ওয়ার্ক আছে, উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা। পুরা চ্যাপ্টারে তোমাকে আমি বিজনেস কিভাবে উদ্যোগ নিতে হয়, ওইটাকে কেমনে বিজনেসে কনভার্ট করতে হয়, কিভাবে একটা প্রবলেম আইডেন্টিফাই করতে হয়, এটা সমাধান কেমনে দাঁড় করাইতে হয়, কিভাবে টিম ওয়ার্ক করতে হয়, কিভাবে টাকা পয়সা কালেক্ট করতে হয়, ওভারঅল কেমনে একটা উদ্যোগ দাঁড় করায় নিজে উদ্যোক্তা হওয়া যায়, উদ্যোক্তা হিসেবে যাত্রাটা কেমনে কমপ্লিট করা যায় সবকিছু বুঝাই বলছি। তো এখন কিন্তু একটা উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা তুমি চাইলে করতেই পারো, এটা কমপ্লিটলি তোমার নিজের কাজ। ঠিক আছে, আর এখানে একটা দলগত কাজ আছে, এটা তোমাদেরকে করতে হবে। আমি একটু আইডিয়া দিয়ে দিই, পুরো অভিজ্ঞতা নিয়ে একটি গল্প তৈরি করো, প্রতিটি দল নিজের অভিজ্ঞতার গল্প দিয়ে একটি দেয়ালিকা বানাও, তোমাদের প্রতিষ্ঠানে কোনো জাতীয় দিবস উদযাপনের দিনে দেয়ালিকাটি উন্মোচন করো, জাতীয় ব্যক্তিবর্গকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারো, আলোচনা পর্বে উপস্থিত সবার সঙ্গে নিজেদের অভিজ্ঞতার গল্পটি শেয়ার করো। এই কাজ কিন্তু তোমাদেরকে ওই যে ষান্মাসিক মূল্যায়নে বলা আছে না 5 ঘন্টার মধ্যে 4 ঘন্টা হবে কি কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন, 1 ঘন্টা হবে থিওরিটিক্যাল এক্সাম, ওইখানে কিন্তু তোমাকে এই কাজ করতে দেবে, বলবে তুমি যে বিজনেস দাঁড় করাইছো ওই বিজনেসটাকে গল্পে কনভার্ট করো, করে গল্পটাকে ধরো তোমরা 5 জন মিলে ট্রাই করছো, 5 জনকে 5টা কি দেয়ালিকা তৈরি করতে হবে। প্রথম জনের দেয়ালিকাতে থাকবে তোমার বিজনেসটা কোন প্রবলেম সলভ করছে, দ্বিতীয় জনের দেয়ালিকাতে থাকবে যে এটা সফল হয়েছে নাকি হয় নাই, তৃতীয় জনেরটাতে থাকবে কত টাকা প্রফিট হয়েছে কিংবা লস হয়েছে, চতুর্থ জনেরটাতে থাকবে এটা কি পরিমাণ মানুষকে হেল্প করছে, পঞ্চম জনেরটাতে কি থাকতে পারে এই বিজনেসটাকে চাইলে আরো স্কেলেবল করা যায় কিনা। কথা বুঝছো? তো এরকম দেয়ালিকা তোমরা কিন্তু এরকম তৈরি করে ফেলতে পারো। ঠিক আছে, এরকম যদি দলে যেই কয়জন থাকবে ওই কয়টা দেয়ালিকা থাকবে আর কি। ঠিক আছে, ডান, এগুলো সব দেখানো হয়েছে। এই সমূল্যায়নে এটা কমপ্লিটলি তোমার কাজ, এটা একটা স্যাম্পল সমাধান আমি তোমাকে দেখাই দিচ্ছি তুমি কি কি লিখতে পারো। এই যে দেখো, আমরা ব্যবসায়ের আইডিয়া সাজানোর ক্ষেত্রে কোন দিকগুলো বিশেষভাবে বিবেচনায় রাখবো, তুমি সবচেয়ে বেটার হয় এটার অ্যান্সার নিজে যদি আমার রেকর্ডেড ক্লাস দেখা থাকো, চ্যাপ্টার রিং দেওয়া থাকো, এর ওভারঅল লাভটা দেখা থাকো, তোমার অ্যাটলিস্ট এতটুকু কমন সেন্স ডেভেলপ করা উচিত যে এটার অ্যান্সার আমি চাইলে আমি রাফলি লিখতে পারি। ঠিক আছে, তাও যদি না লিখতে পারো একটা স্যাম্পল দেওয়া আছে। আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে তুমি কি অবশ্যই কত টাকা দিয়ে জিনিসগুলো কিনতেছো, ক্রয় মূল্য এটা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। প্রচার এবং প্রসারের ক্ষেত্রে মানে মার্কেটিং এর ক্ষেত্রে কি মাথায় রাখতে হবে, প্রচার ও প্রসারের ক্ষেত্রে কিভাবে বা কোন ধরনের ডিসকাউন্ট মূলক সুযোগ সুবিধা দেওয়া যায়, কারণ মার্কেটিং এর ক্ষেত্রে যদি তুমি ডিসকাউন্ট দাও সেলস এমনিতেই বেশি আসবে। এখানে বেশ কিছু স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, তুমি জাস্ট পড়ে নিও। ঠিক আছে, এই অধ্যায়ে আমরা নতুন কি কি শিখছি, নিজে লেখা ট্রাই করো, না পারলে এই যে আইডিয়া দেওয়া আছে
এটা লেখা দাও। ওকে, আর শিক্ষকের মন্তব্য তো তুমি লিখতে পারবে না, এটা তোমার টিচার লিখে দিবে। ওভারঅল যখন তুমি ফুল চ্যাপ্টারের সবগুলো সমাধান বইয়ে করে অথবা আলাদা শিটে করে যখন টিচারকে দেখাবা যে স্যার দেখেন প্রত্যেকটা ছক, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা দেয়ালিকা, প্রত্যেকটা পোস্টার আমি ডিজাইন করছি, এই হচ্ছে রেকর্ডস, এবার আপনি এখানে আমাকে মন্তব্য লিখে দেন। এই মন্তব্যটা কিন্তু ষান্মাসিক মূল্যায়নের দিন যদি মাওসি থেকে কোনো কি পরীক্ষক কিংবা পরিদর্শক হোয়াটএভার যেটাই হোক কেউ যদি আসে সে কিন্তু এটা চেক করবে, ঠিক আছে? বাট এখানে কিন্তু মেইন ভূমিকা পালন করতেছে তোমার স্কুলের টিচারই। ওকে, এই তো ডান, আমাদের সবকিছু শেষ। আমরা এবার তোমাদের সাথে মোটামুটি কমেন্টে 5 মিনিটের মতো কথা বলবো, বলে আমরা শেষ করে দিচ্ছি। আচ্ছা, তোমরা 15 জন এখনো বসে আছো, নাইস। আচ্ছা, মাঝখানের অন্য কোনো কমেন্ট আমি উপরে স্ক্রল করে পড়তে পারবো না, আমরা লাইভটা শেষ করব। যাদের যত কোশ্চেন আছে কমেন্টে করতে পারো, আমি অ্যান্সার দিচ্ছি। 10 দিন পরে কিভাবে পাস করব, ওই 10 দিনে আমাদের কোর্সের সবগুলা রেকর্ডেড ক্লাস দেখো, রেকর্ডেড ক্লাসের সাথে চ্যাপ্টারগুলো রিডিং দাও, সবগুলো সমাধান রেডি করো, ডান। ব্রো ইজ লিটারালি বেগিং হেয়ার, বুঝলাম না। সমাজের ম্যাটেরিয়ালস অ্যাড করছে, নিউ ঢুকে দেখি সে আগেরটাই, প্লিজ নিউ ম্যাটেরিয়ালস অ্যাড করেন। পূজা, এটা আমি স্ক্রিনশট নিলাম, ওয়াজেদের সাথে আমি কথা বলতেছি। হ্যাঁ, ক্রাশ কিংবা এই টাইপ কোনো কিছু নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না, অন্য কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমি কিন্তু কোনো কোশ্চেন পাচ্ছি না, 10টা 20 বাজে, আমি আর 30 সেকেন্ড অপেক্ষা করব। যদি কেউ কোনো কোশ্চেন না করো আমি লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। এন্ড তোমাদের বাড়ির কাজ কি থাকলো, যদিও অলরেডি বাড়ির কাজ অ্যাসাইন করা হয়ে গেছে রেকর্ডেড ক্লাসে, আবারও আমি বাড়ির কাজ বলে দিচ্ছি। HW হচ্ছে এই সেকেন্ড অভিজ্ঞতার যতগুলা কাজ আছে এগুলা আলাদা শিট তৈরি করে ছবি তুলে গ্রুপে পোস্ট করবা। যারা পোস্ট করবা, সবগুলো পোস্ট কিন্তু এখনো আছে, মডারেটর এগুলো অ্যাপ্রুভ করবে, করে আমাকে একটা রিপোর্ট দিবে। ওখান থেকে যারা যারা কাজগুলো সাবমিট করবা তোমাদের সবাইকে কিন্তু আমি ইনবক্সে আলাদা করে, হ্যাঁ, গিফট হিসেবে গল্পের বই পাঠাবো। ওকে, ভাইয়া রেকর্ডেড ক্লাসে কিছু টপিক মিসিং, কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের মিসিং এটা আমাকে একটু মেনশন করো, আমি স্ক্রিনশট তুলে রেখে দিই। মৌরি হুসাইন, হ্যাঁ, জীবন ও জীবিকার ফার্স্ট চ্যাপ্টার জমির যা আছে সব পড়বা। দেখে মনে হয় অনেক খটমটে, অনেক কঠিন, বাট অতটাও কঠিন কিছু না। আমি যেমনি বুঝাইছি ওইভাবে অ্যাপ্রোচ দিও। তোমাকে খুঁটিনাটি ডিটেলস মনে রাখা লাগবে না, তুমি যদি জাস্ট মোটামুটি একটা আইডিয়া দিতে পারো যে একটা জমির হিস্ট্রিতে শুরুতে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, মোটামুটি কাগজগুলোর নাম যদি বলতে পারো ইনাফ। হ্যাঁ, ডিটেলস দিতে পারতে হবে না। আব্দুল্লাহ মাহাদি কোশ্চেন করছে, ভাই আপনি মোটিভেশন নেন কিভাবে? আমি একসময় মোটিভেশনে খুব বিশ্বাস করতাম, মোটিভেশন কাজের একটা জিনিস, কিন্তু এখন আমি মোটিভেশনে খুবই অল্প রিলাই করি। আমি অনেক বেশি রিলাই করি এখন হ্যাবিটে, সিস্টেম বিল্ডিং এ, ডিসিপ্লিনে বিশ্বাস করি। মানে ঠিক মতো একটা সার্টেন টাইমে ঘুমাইতে যাওয়া, ফুড হ্যাবিট ঠিক রাখা, আমার থট প্রসেস ঠিক রাখা, আমি প্রতিনিয়ত কি চিন্তা করতেছি, চোখে কি দেখতেছি, কানে কি শুনতেছি, কাদের সাথে আমি মিশতেছি, আমি এইগুলোতে বেশি ফোকাস করি। মোটিভেশনে ফোকাস করি না যে তা না, করি, বাট অল্প। ঠিক আছে, আমাকে মোটিভেশন থেকে অনেক বেশি হেল্প করে একটা হেলদি লাইফস্টাইল, বুঝছো? ওই হেলদি লাইফস্টাইলে কি কি ইনক্লুডেড আমি তো বললামই, খাবার, ঘুম, চোখে কি দেখি, কানে কি শুনি, মাথার ভিতরে কি চিন্তা করি, তাদেরকে দিয়ে আমি নিজেকে সারাউন্ড করি, এগুলো আমার ক্ষেত্রে বেশি ম্যাটার করে এখন। একটা কোট আছে, বুঝছো, মোটিভেশন স্টার্ট জিরো, বাট মোটিভেশন কখনো তোমাকে লং টার্মে সামনে নিয়ে যায় না। যেটা তোমাকে সামনে নিয়ে যায় সেটা হচ্ছে ডিসিপ্লিন, বুঝছো? মোটিভেশনও অনেক বেশি ইম্পর্টেন্ট, এটার সাথে শুধুমাত্র মোটিভেশনের উপর নির্ভর করে তুমি অনেক দূর যাইতে পারবে না, তোমাকে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, বুঝছো? ওইটা যদি করতে পারো তাহলে তুমি এনার্জেটিক ভাবে সামনে আগায় যেতে পারবা। আমি মোটিভেশন নিয়ে ভিশন ফ্ল্যাশের মাধ্যমে আমি প্রত্যেক দিন অ্যাটলিস্ট 3 বার, সকালবেলা, বিকেলবেলা, রাতের বেলা,
আমি যেই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি, আমি কি নিয়ে কাজ করি, আমার একাডেমিক ইঞ্জিনিয়ারিং পড়াশোনা আছে, 1 2 আমার হালকেনস্টাইন আছে, হ্যাঁ 3 আমার ফ্যামিলি আছে, 4 আমার হেলথ আছে। সো আমি এই এইগুলার সাথে আমি একটা করে বড় বড় গোল অ্যাটাচ করে রাখছি। ওই গোলটা অ্যাচিভ হইলে ওই মোমেন্টে আমি কেমন বোধ করবো, এটা আমি সকালে একবার, বিকাল একবার, রাতে একবার আমি ভিশন ফ্রেশ করি। যেমন ধরো আমার একাডেমিকে আমার একটা সার্টেন সিজিপি এর টার্গেট আছে, ওইটা যখন আমি অ্যাচিভ করে আমি যখন কিছু একটা, ধরো মনে করো আমি দেশের বাইরে কোনো একটা ইউনিভার্সিটি থেকে ভালো অফার পাইলাম, আমার যদিও যাওয়ার প্ল্যান নাই, বাট হোয়াই শুডন্ট আই, মানে একটা অফার রাখবো না কেন, তাই না? আমি অ্যাটলিস্ট বলতে পারবো যে আমি দেশের বাইরে থেকে কোনো একটা ইউনিভার্সিটিতে অফার পাইছি, বাট আমি যাই নাই, আমি হালকেনস্টাইনের জন্য থাইকা গেছি, তাই না? সো ওইটা যখন চিন্তা করি যে আমার প্রবাবলি ইউরোপের কিংবা আমেরিকার কোনো একটা ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন শেষে অফার আসলো, আমি যাই নাই, ডিক্লাইন করছি, করে এখানে জাস্ট এই হালকেনস্টাইনে ক্লাস নেওয়ার জন্য বা জাস্ট টিচার হওয়ার জন্য থাকলাম, ওই মোমেন্টটা যখন চিন্তা করি আমার মোটিভেশন কাজ করে। ঠিক আছে, 2 নাম্বার, হালকেনস্টাইন নিয়ে আমি কেমনে মোটিভেট থাকি, আমি খালি একটা জিনিস চিন্তা করি, আজকে থেকে 1 বছর পর ক্লাস 6 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা এলাকায় একটা না একটা স্টুডেন্ট আছে যারা আমাদের কোর্স, আমাদের গাইডলাইন, আমাদের ম্যাটেরিয়ালস থেকে উপকৃত হচ্ছে, এন্ড তারা ঘরে বসে স্কুলে যেটাই পড়ুক না কেন, তারা ঘরে বসে আমাদের কোর্স থেকে তাদের ক্লাস 6 থেকে 10 এর সম্পূর্ণ পড়াশোনাটুকু দেশের সবচেয়ে কম খরচে করতে পারতেছে। এই জিনিসটা যখন আমি চিন্তা করি, আমাদের আলাদা একটা অ্যাপ আছে, যে কেউ যে কোনো টাইমে ওই অ্যাপে ঢুকে তার পড়াশোনাটুকু কমপ্লিট করতে পারতেছে, আমাকে সবাই মোটামুটি চিনে। এই জিনিসটা যখন চিন্তা করি, ওখান থেকে ইনাফ টাকা পয়সা আসতেছে, অবশ্যই টাকা একটা বিগ মোটিভেশন, ইনাফ টাকা আসতেছে আমার ব্যাংক অ্যাকাউন্টে, তখন আমার হালকেনস্টাইন নিয়ে কোনো মোটিভেশনের অভাব হয় না। 3 নাম্বার যদি বলি, আমার হইতেছে ফ্যামিলি নিয়ে আমি কেমন মোটিভেটেড থাকি, আমি চিন্তা করি যে হইতেছে আমার আম্মু আব্বু আমার কাছে যে জিনিসগুলো এক্সপেক্ট করে, প্রবাবলি আমি 2 বছর পর প্রবাবলি আমি যদি ইনাফ হার্ডওয়ার্ক করি হালকেনস্টাইনে প্লাস আমার একাডেমিকে, তাহলে প্রবাবলি 2 থেকে 3 বছর পর আমার মা বাবাকে আমি নিজে টাকা দিয়ে হজ করতে পাঠাইতে পারবো। তুমি জাস্ট ওই মোমেন্টটা চিন্তা করো, তাহলে কিন্তু তোমার মোটিভেশনের কিন্তু কোনো অভাব হবে না। তুমি জাস্ট ওইটা চিন্তা করো, তুমি একটা বিজনেসে কাজ করতেছো, 2 বছর ওখান থেকে তুমি টাকা জমাইলা, 2 বছর পর তোমার মা বাপকে তোমার পকেট থেকে তুমি টাকা দিয়ে হজে পাঠাচ্ছ। এটার চেয়ে কিন্তু বড় মোটিভেশন আর কিছু হইতে পারে না। এন্ড হেলথের ক্ষেত্রে রেগুলার বেসিসে হেলথ ঠিক রাখার জন্য মোটিভেশন কি, যদি হেলথ ঠিক না থাকে একাডেমিকও ঠিক থাকবে না, হালকেনস্টাইনও ঠিক থাকবে না, ফ্যামিলিও ঠিক থাকবে না, ওভারঅল কিছুই ঠিক থাকবে না। সো এখানে মোটিভেটেড থাকা যারা, আর কোনো কি উপায় নাই। ওকে, আচ্ছা তাহলে আমাদের অনেকক্ষণ হয়ে গেল, হ্যাঁ আজকে আর কোনো কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি না তোমাদের সাথে। ইনশাল্লাহ নেক্সট উইকে লাইভ ক্লাসে আবারও আড্ডা হবে, এন্ড ত্রিকোণমিতির লাইভ ক্লাস থাকবে নেক্সট উইকে ইনশাল্লাহ। এই তো, এন্ড আমি আগামী সোমবারে তোমাদেরকে একটা মানে এই উইকের মধ্যেই কি কি রেকর্ডেড ক্লাস অ্যাড হচ্ছে, ম্যাটেরিয়ালস অ্যাড হচ্ছে, কখন কি লাইভ ক্লাস হবে একটা আপডেট জানাই দিব। ওকে, আল্লাহ হাফেজ।